চার্জার হচ্ছে যে ফার্ম গেটে যেটা ভুল করে নিয়ে আসছে মার্কেটে কোথায় আছে আই ডোন্ট নো থাকতে পারে পরে পরে পরে
শুভ সন্ধ্যা। কি অবস্থা সবার? আশা রাখি সবাই সুস্থ সুন্দর জীবন যাপন করতেছো। তো তোমাদের প্রথম সলভ ক্লাস, যেটা আজকে অনেকগুলা আমি প্রবলেম পোস্ট আস করার পরে যে পরিমাণ সমস্যার সম্মুখীন বা যে পরিমাণ কমেন্ট আসছে, ইটস হিউজ, অনেক বেশি। তো যেগুলা তোমাদের এক্সামের সাথে রিলেটেড, মানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য লাগবে বলে আমি মনে করি, সেরকম কয়েকটা টপিক আমি উপস্থাপন করার চেষ্টা করব। আশা রাখি দেশ এবং জনগণের প্রয়োজনে তোমরা ভূমিকা রাখতে পারবে। আমি একটু আমার ওই যে ফাইলটা কি সলভ ক্লাসের ফাইলটা, এটা আমি একটু শেয়ার করব তোমাদের সাথে, জাস্ট 30 সেকেন্ড। আচ্ছা, তার আগে আমার কাছে মনে হয় যে আমি একটু তোমাদের রেসপন্স বলতে কি, যে তোমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা এটা একটু আমার মনে হয় দেখার দরকার। নাহলে আমি মাইক্রোফোন ইউজ করব। কোথায় ক্লাস, কোথায়? সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে? একটু যে কোনো একজন যদি একটু মানে বলতো যে ভাই ঠিক আছে, ইয়েস, তাহলে আমি খুশি হইতাম। সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড ঠিক আছে। আমি জাস্ট 30 সেকেন্ড সময় নিচ্ছি। 30 সেকেন্ড আমি স্ক্রিনটা শেয়ার দেওয়ার জন্য, একটা স্ক্রিন শেয়ার করব, সেটার জন্য 30 সেকেন্ড সময় নিচ্ছি। তিরিশ সেকেন্ডের মধ্যেই আমি তোমাদের একটা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। প্রযুক্তি প্রযুক্তি আর হচ্ছে প্রযুক্তি, এই হলো অবস্থা। এটা ওকে, আই গট ইট, ওকে। ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ারে যাচ্ছি, স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আমার মনে হয় চলে আসছে। দেখা যাচ্ছে না মাঝে মাঝে? সাউন্ডে কারো সমস্যা হলে আমার কাছে মনে হয় হেডফোন ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হবে। হেডফোন হচ্ছে বেস্ট ওয়ে, এর উপরে আর কিছু নাই। স্ক্রিনটা নিশ্চয়ই চলে আসছে। এখন আমরা আম পাতা জোড়া জোড়া মারবো, চাবুক চড়বো ঘোড়া, এগুলা নিয়ে একটু পড়ালেখা করবো। এই
থ্যাংক ইউ সবাই যারা পড়ালেখা করছো, পরীক্ষা দিচ্ছ এবং যারা আবার সলভ ক্লাসও করতে চলে আসলা। হাউ সিরিয়াস ইউ আর। আচ্ছা, লাকি আক্তার বলছে যে ভাই সাউন্ড সিস্টেমটা যদি আপনি একটু মানে ইমপ্রুভ করতেন। এখন এটা তো কেউ কেউ বলতেছে সাউন্ড ঠিক আছে, কেউ বলে নাই। এখন ইনশাল্লাহ আর একটু বেটার হবে আশা রাখি। এখানে ওকে, থ্যাংক ইউ। নিশ্চয়ই এখন সাউন্ড একটু বেটার হওয়ার কথা আর কি। বেটার হওয়ার কথা। আমাকে কি দেখতে পাচ্ছ? আমি তো আমাকে দেখতে পাচ্ছি না। কোথায় গেলাম আমি? এই হচ্ছে প্রযুক্তিগত সমস্যা। সরি। ওকে, পরিপাক শোষণ, অনেক প্রশ্ন, হাজার হাজার প্রশ্ন। অনেকের অনেক দুঃখ কষ্ট শেয়ার করতেছে, পরীক্ষার আগে এটা করলে ভালো হয়। দুঃখ কষ্ট শেয়ার করতেছো, ভালো কথা। আমি ওগুলো কিছু উত্তর দেব। তোমরা একটু প্রিলিমিনারি স্টেজে আছো তো, কিছু কিছু প্রবলেম ফেস করতেছো, এগুলো স্বাভাবিক বিষয়। আমার কাছে মনে হয় এই 2-4টা পরীক্ষা দিয়ে ফেললে, ক্লাস করে ফেললে সবকিছু অভ্যস্ততার মধ্যে চলে আসবে। এবং এটাই স্বাভাবিক, কারণ অনেকে আছে যে তোমার এই অনলাইনের বিষয়গুলা বা ফেসবুক, এই বিষয়গুলো আগে এত এই মানে সময় দেয় নাই, যার কারণে দক্ষতা ওইভাবে গড়ে ওঠে নাই। কিন্তু কেউ কেউ আছে যে একেবারে খুব অভিজ্ঞতা অর্জন করে ফেলছে, অলরেডি অভিজ্ঞতা অর্জন করে ফেলছে, ফেসবুক মাস্টার। ঠিক আছে, যাও আমরা একটু খেয়াল করি। কিছু প্রশ্ন ছিল, কিছু টপিক ছিল, আমি একটা একটা করে যাই। তোমাদের যতগুলো বলছো এর মধ্যে হ্যাঁ, একটা প্রশ্ন আসছে যে চোয়ালে দাঁতের সংখ্যাটা ভাই বুঝিয়ে বলেন। দাঁতের সংখ্যাটা বুঝিয়ে বলতে বলছে। আচ্ছা, ইটস ওকে, ফাইন। এইটা একটা বিষয়। খেয়াল করে দেখো, আমার কাছে মনে হয় আমরা কি বলছিলাম এরকম আইসিপিএম। আচ্ছা ঠিক আছে, আইসিপিএম মনে আছে কিনা। আমার কথা হলো যে আমরা যেহেতু কিছু সমস্যা নিয়ে কথা বলতে বসছি, অতএব স্লো যাই আমরা আর কি, অত তাড়াহুড়ো কিছু নাই। খেয়াল করো, আইসিপিএম এই কোড ইউজ করা হয় বা এই অক্ষরগুলো ইউজ করা হয় এই কারণেই যে আমাদের 4 ধরনের যে দাঁত, সেটার যে ইংলিশ টার্ম গুলা, মানে আমরা ধরো ইংলিশ টার্ম যেগুলো ইউজ করি সেগুলোর প্রথম অক্ষর ইনসিসর, কেনাইন, প্রিমোলার, মোলার। ঠিক আছে, এখন এখানে তোমার হিসেবটা কি আসলে, যে এই যে আইসিপিএম স্থায়ী দাঁতের ক্ষেত্রে দন্ত সংকেত আমরা বলছিলাম 2 1 2 3, আর দুধ দাঁতের ক্ষেত্রে ছিল হচ্ছে 2 1 0 2। মনে করার চেষ্টা করো, এটা ঠিক আছে। এবং এই সঠিক দন্ত সংকেত কোনটি, এইটাই প্রশ্ন আসবে। ধরো স্থায়ী দাঁতের সঠিক দন্ত সংকেত কোনটি, তারপরে দুধ দাঁতের দন্ত সংকেত কোনটি, প্রশ্ন আসতে পারে 6 বছর বয়স্ক শিশুর দন্ত সংকেত কোনটি। বুঝে গেছে? তখন কিন্তু তোমার শিশু হিসেবে ধরে ওটা কিন্তু তোমার অ্যান্সার করতে হবে। তাহলে তুমি এটা ক্লিয়ার যে এটা হচ্ছে স্থায়ী দাঁতের ক্ষেত্রে এটা, শিশুদের ক্ষেত্রে হচ্ছে এটা। ওকে, ফাইন। এখন কথা হলো যে দাঁত কয়টা আছে না আছে এটা সংকেত বুঝলাম, কয়টা আছে এটার হিসাবটা কি, হিসাবটা কিভাবে হয় আসলে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে দেখো তো, এইখানে
2 1 2 3, তার মানে ইনসিসর হচ্ছে দুইটা, কেনাইন একটা, প্রিমোলার দুইটা, মোলার তিনটা, রাইট? তাহলে এগুলো একটা প্লাস করো তো, প্লাস করলে কয়টা হয় দাঁত দেখো। 3 2 হচ্ছে তোমার 5 3 8টা, 8। ঠিক আছে তো, মানে পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে। এখন এই হিসেবটা কিভাবে আসলে দেখো, আমরা যে বলি ঊর্ধ্ব চোয়াল নিম্ন চোয়াল, ধরো এটা হচ্ছে নিম্ন চোয়াল, ম্যান্ডিবল, ম্যান্ডিবল হচ্ছে যেটা, এরকম ভাবে নিম্ন চোয়াল আঁকলাম, এটার মধ্যে আরো রেমাস টেমাস থাকে, বডি এই হাবিজাবি থাকে, ঠিক আছে? হিসেবটা হচ্ছে এটাকে তুমি যদি দুই ভাগ করো, ঠিক আছে, তাহলে ধরো ইনসিসর, কেনাইন, প্রিমোলার, সরি প্রিমোলার আর হচ্ছে মোলার, তাহলে এখানে এইটুকুর মধ্যে টোটাল এইটুকুর মধ্যে কয়টা দাঁত হয়েছে? 8টা হয়েছে। আবার তুমি এই অংশটুকুর বাকি অংশটুকুর মধ্যে যদি চিন্তা করো, ইনসিসর, কেনাইন, প্রিমোলার, মোলার, তাহলে এখানে কয়টা হলো? 8 হলো, রাইট? তার মানে নিচের পাটিতে, আমাদের নিচের পাটিতে মানে ম্যান্ডিবলের মধ্যে যে দাঁত বসানো, টোটাল কয়টা হয়েছে এখানে? নিম্ন চোয়াল যদি আমরা বলি 16টা। তাহলে এই যে আমরা যে বলি থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফালাই দেবো, এটা কেন বলি? তার মানে এটা হচ্ছে ম্যান্ডিবল, নিম্ন চোয়াল, এটার মধ্যে হচ্ছে 16। তাহলে ম্যাক্সিলা যেটা, ঊর্ধ্ব চোয়াল যেটা, সেটার মধ্যেও 16 হবে, প্লাস 16, ঠিক আছে? তখন টোটাল এই 32 কিন্তু হইতেছে, 32 হইতেছে। তাহলে আমার কাছে মনে হয় পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে দন্ত সংকেত এবং দাঁতের সংখ্যাটা মনে হয় ক্লিয়ার। আচ্ছা, এখন কথা হলো, তুমি চিন্তা করতেছো যে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে ভাই ঊর্ধ্ব চোয়ালে কয়টা মোলার থাকে, নিম্ন চোয়ালে কয়টা মোলার থাকে, প্রিমোলার, এই হিসাবটা যদি থাকে, তাহলে আমরা আবার একটু রিপিট করি, দেখো তো। আই সি পি এম আমরা জানি হচ্ছে 2 1 2 3। আচ্ছা, এখন তোমার প্রশ্ন হলো যে ভাই এই যে দন্ত সংকেতটা, এটা কি ঊর্ধ্ব চোয়ালের জন্য, নিম্ন চোয়ালের জন্য? বিষয়টা এরকম না, দাঁতের প্রকারভেদ, মানে দাঁতগুলা দেখতে কেমন, ইনসিসর গুলা দেখতে একরকম, মোলার গুলা, প্রিমোলার গুলা, সেটার উপর ভিত্তি করে 2 1 2 3 লিখছে। তাও সেটা কোনটুকু? অর্ধেক। কিন্তু এখানে ধরো নিম্ন চোয়াল এই অর্ধেকের জন্য কিন্তু, রাইট? আচ্ছা, তাহলে তোমাকে যদি এখন জিজ্ঞেস করি, যে ভাই এই যে ধরো প্রশ্ন আসছে নিম্ন চোয়ালে মোলার দাঁত কয়টা, কোন দাঁত জিজ্ঞেস করছে? আচ্ছা, তোমার এই দন্ত সংকেত অনুযায়ী 2 1 2 3, তাহলে খেয়াল করো, তোমার কোন দাঁত জিজ্ঞেস করছে? মোলার দাঁত জিজ্ঞেস করছে, রাইট? মোলার এখানে কয়টা আছে? এদিকে 3টা, এই পাশে আরো 3টা হবে না? তাহলে নিম্ন চোয়ালে টোটাল কয়টা হয়? 6টা হয় না? আচ্ছা, এখন তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে আচ্ছা ভাই নিম্ন চোয়ালে ইনসিসর কয়টা, দেখো তাহলে। তার মানে সোজা কথা হলো, তুমি ধরো এখন তুমি চিন্তা করো যে পরীক্ষার হলে কি আমার এখানে ছবি আঁকার কোনো টাইম আছে নাকি, আমি এত ছবি আঁকার সময় আছে? কোনো দরকার নাই। এই যে 2 1 2 3, তাই তো? যদি বলে নিম্ন চোয়াল ঊর্ধ্ব চোয়াল যাই হোক, মোলার দাঁত কয়টা, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে তো হয়। তাহলে মোলার 3টা, 3 দুগুণে 6টা হলো নিম্ন চোয়ালে, ঊর্ধ্ব চোয়ালে সেম। তাহলে প্রিমোলার 2টা, 2 দিয়ে গুণ করো, তাহলে 4টা টোটাল। দন্ত সংকেতের মধ্যে যা আছে সেটাকে 2 দিয়ে গুণ করবা। K9 এটাকে 2 দিয়ে গুণ করলে 2টা থাকে। তাহলে ইনসিসর নিম্ন চোয়ালে দন্ত সংকেতের মধ্যে এখানে 2 আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে আমার টোটাল 4 হবে, নিম্ন চোয়ালে যা ঊর্ধ্ব চোয়ালে তাই। কথা ক্লিয়ার? তার মানে দাঁতের হিসাবটা কিন্তু দন্ত সংকেত দিয়ে ওটা দিয়ে আনতে হবে, ওইভাবে আনতে হবে। কিন্তু দন্ত সংকেতের মধ্যে যে নিউমেরিক্যাল ডাটা যেটা আছে, সংখ্যা আছে, ওটা কিন্তু দাঁতের সংখ্যা বোঝায় না। এটা ক্লিয়ার? আই হোপ সো ক্লিয়ার। এই হচ্ছে দন্ত সংকেত। হ্যাঁ, এটা আমি তুলে আনলাম এই কারণেই, কারণ আসলে এটা অফকোর্স ইম্পর্টেন্ট একটা টপিক, সেই জন্য তোমরা প্রশ্ন করছো কয়েকজন, সেই হিসেবে আমি এটা বললাম আর কি। আচ্ছা, যাও তারপরে এখানে অনেকে মানে পড়ার বাইরেও প্রশ্ন করতেছে তো। আচ্ছা, একটু বলিনি, অস্থির হয়ে যেতে সবাই, মানে এই বুঝি আমি যত লিখতে থাকি আমার প্রশ্ন যদি না দেখে তাহলে এই জীবন শেষ, আজকেই শেষ, এই জীবন আর রাখবো না, ঠিক আছে? এরকম না বিষয়, ক্রমান্বয়ে অনেক কিছু যে আমরা নতুন বইয়ের ব্যাপারে বলছি। আমি আমার কাছে যে বই ছিল ওই বইয়ের, এই যে বই বই মানে হচ্ছে তোমার বইয়ের একটা পার্ট আর কি, পরিপাক শোষক, সেটা আমার, তোমরা একদম রিসেন্ট অনেকে বই কিনে ফেলছো, তাদের এডিশনের সাথে হয়তো পেজ ওলট পালট, এবং রিসেন্ট একদম নতুন বই যেটা, সেটার মধ্যে অক্ষরগুলাকে একটু আরাম আয়েশ করে একটু ছড়ায় ছিটায় লিখছে, পেজ সংখ্যা বাড়ছে, দ্যাটস ইট। আর কিছু কিছু জায়গায় একটু অল্প একটু অ্যাড করছে। বাট আমাদের সাজেশন বা আমি পার্সোনালি মনে করি যে নতুন বই কেনার, তুমি ধরো যেটা পড়ে কমফোর্ট ফিল করবা, কিনতে নিষেধ নাই, বাট একদম কিনতেই হবে সেটা আমি মনে করি না, নতুন বই কিনতে হবে।
এখন এটা তুমি বলতে পারো যে এক্সট্রা ইনফরমেশন আছে, তাহলে ওটা সলভ কি, ওটা কি আপনি পড়ে দিবেন নাকি? আমি পড়বো না, বাট আমরা প্ল্যান আছে যে মানে একদম তুমি যে বই পড়বা একদম লেটেস্ট এডিশন যেটা থাকবে, সেই লেটেস্ট এডিশনের জিওলজি, বোটানি, কেমিস্ট্রি, ফিজিক্সের যে এক্সট্রা ইনফরমেশন গুলা সেটা আলাদা শীট করে তোমাদেরকে যদি ধরো অনলাইন হিসেবে হয় পিডিএফ ফাইল দিয়ে দিলাম, আর অফলাইন হিসেবে হলে আমরা ওইটা শীট করে বইয়ের মতো করে দিয়ে দিই আর কি প্রতি বছরই। অতএব ওইটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই। তবে আমি যে বই পড়াচ্ছি সেটার সাথে তোমার যদি একদম আপগ্রেড ভার্সন থাকে, অথবা তোমার আমার এডিশনে আগের এডিশন থাকে, যদি একটু মিসম্যাচ হয়, তাহলে আমার কাছে মনে হয় একটু জিনিসগুলো একটু মিলিয়ে নিলেই হবে আর কি। এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই যে এটা কিভাবে কি, হ্যাঁ, এটা এত ভয়ের কিছু নেই। আচ্ছা, এটা একটা গেল দন্ত সংকেতের একটা বিষয় আসছে এখানে। এটা গেল যে দাঁতের সংখ্যা হিসেব করবো কিভাবে। আই হোপ সো এটা তোমরা পারবে এখন। তাহলে আমি এই যে পরিপাকে হরমোনের ভূমিকা, এটা আসলে ওই দিন আসলে অনেক কথা আসছে, তো তো যার কারণে তোমার লাস্টের দিকে গিয়ে হয়তো আমি একটু স্পিডে বলছি, যার কারণে অনেকে ধরতে পারে না। সেটা হচ্ছে সবসময় মনে রাখবা পরিপাক ও শোষণ মানে মূলত হচ্ছে এনজাইম। এবং তুমি দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই খাবার পরিপাকের জন্য যে এনজাইম গুলা কাজ করে, সেই এনজাইমের নামগুলাই কিন্তু বলা আছে। এনজাইমের নামগুলো বলা আছে যে কার্বোহাইড্রেট পরিপাকে কোন এনজাইম কাজ করে, লিপিড পরিপাকে কোন এনজাইম কাজ করে, প্রোটিন পরিপাকে কোন এনজাইম কাজ করে, ওরকম ভাবে। তাহলে আমি যদি ওই জায়গাটাকে আবার একটু রিপিট করি 3-4 মিনিটের জন্য এনজাইমের বিষয়টা, তারপর আমি হরমোনে যাচ্ছি, তাহলে এই টপিক নিয়ে হয়তো ক্লিয়ার হবে। সেটা খেয়াল করে দেখো পরিপাকে কোন জায়গায় কোন এনজাইম, এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মেডিকেল ডেন্টালে প্রশ্ন থাকে এই টপিক, এই এনজাইম গুলা নিয়ে। আচ্ছা, নেক্সট খেয়াল করো যেটা, সেটা হচ্ছে তোমাদের কি মনে আছে কিনা, আমি বলছিলাম কি যে খাবার পরিপাক কোথায় হয়, পরিপাক সংগঠনের স্থান অফকোর্স পরিপাক নালীর ভিতরে হয়, কিন্তু পরিপাক নালীর সব জায়গায় তো হবে না। আমরা জানি পরিপাক নালীর ভাগ আছে, মুখ ছিদ্র, মুখ পিবর, গলবিল, অন্ন নালী, পাকস্থলী, ঠিক আছে। তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত। ক্ষুদ্রান্তের আবার 3টা অংশ ছিল, ডিজে আলি, ডি দিয়ে ডিউডেনাম, জে দিয়ে জেজুনাম, আলি দিয়ে ইলিয়াম। বৃহদান্তের 3টা অংশ ছিল, সিকাম, কোলন, মলাশয়। এবং আমরা মনে রাখছিলাম যে পরিপাক নালীর যত অংশই থাকুক খাবার পরিপাক হবে 3টা অংশের ভিতরে, ম, প, ড। ম মানে কি ছিল, মুখ বিবর বা মুখের ভিতরে, প মানে পাকস্থলীতে, ড মানে হচ্ছে ডিউডেনাম। এখন তুমি খেয়াল করে দেখো, মনে করে দেখো, মুখের ভিতরে কোন ধরনের খাদ্য পরিপাক হয়? খাবার পরিপাক, খাবার 6 প্রকার, কিন্তু পরিপাক হবে 3 প্রকারের খাবার। কোন 3 প্রকারের খাবার? এই কপাল দিয়ে 3টা, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। আচ্ছা, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, অফকোর্স এগুলোর বাংলা টার্ম গুলো মনে রাখার চেষ্টা করবা। কার্বোহাইড্রেট মানে তো জানোই শর্করা বা শ্বেতসার, প্রোটিন মানে হচ্ছে আমরা বলি আমিষ, লিপিডকে আমরা চর্বি বলি, ঠিক আছে, বা স্নেহ বলি, একই কথা। কারণ ওই যে বাকি 3 প্রকারের খাবার যে আছে, এই 3টা বাদে ভিটামিন, মিনারেলস আর হচ্ছে পানি, ওগুলো তো পরিপাক হয় না, ওগুলো এমনিতে ছোট অবস্থায় থাকে, ওগুলা তোমার সুন্দর মতো শোষণ হয়ে আমাদের রক্তে চলে যেতে পারে, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা বলছিলাম মুখ থেকে খাবার পরিপাক শুরু হয়, কিন্তু এই মুখের ভিতরে কোন খাবারটা হয় সিরিয়ালে আমরা বলছিলাম যতই আমরা শুরু থেকে পরের দিকে যাব পরিপাকৃত খাদ্যের পরিমাণ তত বাড়তে থাকবে। তার মানে ধরো মুখের মধ্যে এক ধরনের খাবার পরিপাক হবে, পাকস্থলীতে বলছি বাড়বে, তার মানে 2 ধরনের হবে, ডিউডেনামের মধ্যে বাড়বে, তার মানে হচ্ছে 3 ধরনের হবে। এখন হোয়াই ডিউডেনাম, হোয়াই জেজুনাম আর ইলিয়াম কেন না? তুমি বই পড়তে গেলে দেখবা লেখা আছে কি ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক। এই কথার মানেটা কি? এই কথার মানে হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ তো 3টা, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তাহলে অ্যাকচুয়ালি কোথায় পরিপাক হয়? ডিউডেনামের ভিতরে পরিপাক হয়। জেজুনাম আর ইলিয়ামের মধ্যে কোনো পরিপাক হয় না। জেজুনাম এবং ইলিয়ামের মধ্যে কোনো পরিপাক হয় না, এখানে শুধু খাদ্যবস্তু শোষণ হয়, শোষণ হয়। তাহলে কোথায় ডিউডেনাম, যেহেতু ডিউডেনাম ক্ষুদ্রান্তের প্রথম অংশ, তাহলে কোন জায়গায় তুমি বইয়ের মধ্যে যদি লেখা দেখো ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকে এই এনজাইম কাজ করে, তোমার মাথায় আসলে কি কাজ করা উচিত? ডিউডেনামে ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক মানে ডিউডেনামের মধ্যে বোঝায়, ঠিক আছে। আচ্ছা, এখন এক ধরনের, সে এক ধরনের কি ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর দিয়ে, যেটা কার্বোহাইড্রেট। 2 ধরনের কার্বোহাইড্রেট বাদে বাকি 2টা প্রোটিন, লিপিড। 3 ধরনের, তার মানে হচ্ছে কপাল পুরাটা আর কি, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, 3 ধরনের খাবারই পরিপাক হয়। তাহলে এখন খেয়াল করো, ভালো কথা, এখানে কিছু কিছু এমসিকিউ আসে, খুবই কমন জায়গা, এটা ঢাকা ইউনিভার্সিটিতেও আসে কনিটের জন্য। খেয়াল করে দেখো, মুখের ভিতরে কার্বোহাইড্রেট পরিপাক হয়, ভালো কথা। এখন মুখের ভিতরে কোন রস কাজ করবে? মুখের ভিতরে লালা রস কাজ করে।
লালা গ্রন্থি আছে, লালা রস কাজ করবে। পাকস্থলীর ভিতরে কোন রস কাজ করবে? যেহেতু পাকস্থলীর মেডিকেল টার্ম হচ্ছে গ্যাস্ট্রিক, এখানে কোন গ্রন্থি পাওয়া যায়? গ্যাস্ট্রিক গ্রন্থি, অতএব গ্যাস্ট্রিক রস এখানে কাজ করবে, গ্যাস্ট্রিক রস। এই গ্যাস্ট্রিক রসেরই আরেকটা নাম হচ্ছে পাচক রস, সেম কথা। এখন কোন জায়গায় গ্যাস্ট্রিক জুস লিখছে, কথা তো একই, রস মানে জুস, একই ইংলিশ টার্ম, ঠিক আছে। আচ্ছা, এবং ডিউডেনামের মধ্যে 3 ধরনের খাবার পরিপাক হয়, 3 ধরনের রস কাজ করে। এবং ছবি এঁকে বলছিলাম, খেয়াল করো, ডিউডেনাম ইউ আকৃতির, ডিউডেনামের প্রাচীরের মধ্যে আন্ত্রিক গ্রন্থি থাকে, সেগুলা কাজ করবে, আন্ত্রিক রস। তারপর ডিউডেনামের মধ্যে তোমার ওই যে কি এসে উন্মুক্ত হয় যেন, উইটসাং নালীটা এসে উন্মুক্ত হয় না, ডিউডেনামে এসে শেষ হয়। তাহলে উইটসাং নালীর ভিতর দিয়ে অগ্নাশয় রসটা আসবে ওখানে শেষ। উপর থেকে যে ছবি আঁকছিলাম মনে আছে কিনা, যে অভিন্ন পিত্ত নালী আসতেছে, তো নামই হচ্ছে অভিন্ন পিত্ত নালী, ওখান থেকে তাহলে পিত্ত রসটা আসবে, বাইলটা আসবে। সে 3 ধরনের রস কিন্তু ডিউডেনামের মধ্যে কাজ করে, ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো। এখন তুমি খেয়াল করে দেখো যে মুখের মধ্যে কার্বোহাইড্রেট পরিপাক হয়, লালা রস কাজ করে, সেই নরমাল বিষয়, মুখের মধ্যে লালা রস বা স্যালাইভা তো আছে, তাই না? তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা এই লালা রসের ভিতরে কোন ধরনের খাদ্য পরিপাকের এনজাইম আছে? উত্তর কি? কার্বোহাইড্রেট, কারণ কার্বোহাইড্রেটই তো পরিপাক হয় মুখের মধ্যে, তাহলে ওই এনজাইমই তো আছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা লালা রসের মধ্যে কোন খাদ্য পরিপাকের এনজাইম নাই, তাহলে এখানে কি, এখানে কার্বোহাইড্রেট পরিপাক হয়, হয় না কোনটা? তাহলে প্রোটিন হয় না, লিপিড হয় না, কেন হয় না? কারণ ওখানে এনজাইম নাই। তার মানে লালা রসে প্রোটিন খাবার পরিপাকের এনজাইমও নাই, লিপিড পরিপাকের এনজাইমও নাই। তাহলে তোমার যদি পুরা এই জিনিসটা ব্রেনে সেট করা থাকে, তুমি ওই ইনস্ট্যান্ট প্রশ্ন আসছে ওটা দেখেই কিন্তু তুমি বের করে ফেলতে পারবা কোনটাতে কোন এনজাইম আছে কি নাই। তাহলে খেয়াল করে দেখো, প্রোটিনের কথা, সরি পাকস্থলীর কথা। পাকস্থলীতে 2 ধরনের খাবার কি কি? প আর ল। প মানে হচ্ছে প্রোটিন পরিপাক হয়, ল মানে লিপিড পরিপাক হয়। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন যে, আচ্ছা ভাই, এই যে গ্যাস্ট্রিক রস আছে না, পাচক রস আছে, ওইটার মধ্যে এনজাইম পাওয়া যায় কিছু, কোন কোন খাদ্য পরিপাকের এনজাইম পাওয়া যায়? অফকোর্স, যেহেতু প্রোটিন আর লিপিড হয়, তাহলে প্রোটিন পরিপাকের এনজাইম আছে, লিপিড পরিপাকের এনজাইম আছে, কথা শেষ। তোমার জন্য আরেকটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, কয়েকবার প্রশ্ন আসছেও, যে মানুষের গ্যাস্ট্রিক রসে কোন খাদ্য পরিপাকের এনজাইম নাই? তুমি বলো, বলো দেখি। প্রোটিন আর লিপিডের এনজাইম আছে, কার্বোহাইড্রেট এখানে পরিপাক হয় না, কেন হয় না? কারণ ওখানে এনজাইম নাই, তাহলে আমাদের পাকস্থলীতে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক হয় না। এখন তোমাদের কেউ কেউ কনফিউজড হয়ে প্রশ্ন করো যে, ভাই কোন কোন বইয়ে দেখলাম পাকস্থলীতে শুধু প্রোটিন পরিপাক হয়, লিপিড তো হয় না লিখছে, এটা কি ব্যাখ্যা? অফকোর্স, মোস্ট এটাকে বলবো যে কারেক্ট হচ্ছে লিপিডও হয়, বাট অল্প পরিমাণে হয়, খুবই অল্প, এই জন্য কোন কোন বই ওটাকে ইগনোর করছে, ঠিক আছে কথা। আচ্ছা, আবার কেউ কেউ বলছে যে, ভাই আপনি তো বললেন যে কার্বোহাইড্রেটের পরিপাক মুখের মধ্যে হয়, তাহলে কোন জায়গায় লিখছে যে টাইলিন এনজাইম, এটা মুখে ক্রিয়া শুরু হলেও পাকস্থলীতে গিয়ে শেষ হয়, এরকম লিখছে। এটা দিয়েও কিন্তু কনফিউজড হওয়া যাবে না। পরিপাকের ম্যাক্সিমাম যে কাজটা যেখানে হয়ে যাবে, ওটা দিয়ে সাধারণত মূলত কোড করা হয়, অল্প হলেও ওকে। কিন্তু পাকস্থলীতে গিয়ে শেষ হয়, এর মানে গিয়ে তুমি কার্বোহাইড্রেট পরিপাকের জন্য তোমার কি বলে, এই পাকস্থলীর ভূমিকা আসলে চিন্তা করা যাবে না, কারণ অ্যাকচুয়ালি টাইলিন এনজাইমটা তো হচ্ছে তোমার মুখের এনজাইম, লালা রসের এনজাইম, অতএব ওই স্থানটা ওখানেই বলতে হবে। এখন টাইলিন পাকস্থলীর মধ্যে গিয়ে কি করলো না করলো, ওইটা দিয়ে পাকস্থলীর ভূমিকা এখানে কিন্তু সংশ্লিষ্টর মধ্যে আনা যাবে না, ঠিক আছে। তার মানে আমাদের কথা কিন্তু ফাইনাল, যে লালা রসে কার্বোহাইড্রেট পরিপাকের এনজাইম আছে, আর গ্যাস্ট্রিক রসে কার্বোহাইড্রেট পরিপাকের এনজাইম নাই। এইটা একটু ক্লিয়ার থাকবে, কারণ এটা থেকে প্রশ্ন আসে কিন্তু অলমোস্ট, মানে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আর কি। আচ্ছা, এখন কথা হলো, ওই যে আমরা ডিউডেনামের মধ্যে 3 ধরনের রসের কথা বলছিলাম যে ভাই, উপর থেকে পিত্ত রস আসতেছে, ওদিক থেকে আবার ওই যে অগ্নাশয় রস আসতেছে, হ্যাঁ, বা প্যানক্রিয়াটিক জুস, হ্যাঁ। আর আরেকটা বলছি যে ক্ষুদ্রান্তের প্রাচীরে, মানে ডিউডেনামের প্রাচীরে ছোট ছোট কিছু গ্রন্থি পাওয়া যায়, যেগুলাকে আমরা বলতেছি আন্ত্রিক গ্রন্থি। ওখান থেকে আন্ত্রিক গ্রন্থি থেকে ভেরি সিম্পল নামে অনুসারে আন্ত্রিক রস আসবে। তোমাদেরকে বলছিলাম যে সবগুলার মধ্যে নামে রস 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 মিলে যায়, লালা গ্রন্থি লালা রস, গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক রস, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস, আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস, কিন্তু যকৃত থেকে যকৃত রস হয় না, পিত্ত রস হয়। সেই পিত্ত রসটা আসলে নামেও ব্যতিক্রম, এটার উপাদানগত ব্যতিক্রম, তার মানে পিত্ত রসের মধ্যে খাবার পরিপাকের কোনো এনজাইম থাকে না, ঠিক আছে কথা। থাকে কোথায়? অগ্নাশয় রসে থাকে, আন্ত্রিক রসে থাকে। তাহলে তুমি খেয়াল করে দেখো, ডিউডেনামের মধ্যে 3 ধরনের খাবার পরিপাক হয়, বুঝতে পারছি, 3 ধরনের রস উপস্থিত আছে, বুঝতে পারছি। পিত্তরসের ভূমিকা কিন্তু আছে, ওই যে ইমালসিফিকেশন করে, আর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট তোমার ওখানে একটা ক্ষারীয় পরিবেশ তৈরি করে, ভূমিকা আছে।
বাট অ্যাকচুয়ালি যদি পিত্তরসে এনজাইম আছে কিনা, পরিপাকে ভূমিকা আছে, পরিপাকে ভূমিকা থাকা আর এনজাইম থাকা কিন্তু এক জিনিস না। পিত্তরসে এনজাইম নাই, এনজাইম নাই, কিন্তু পরিপাকে ভূমিকা আছে। যেমন ধরো তোমার আমাদের দাঁত, এখন দাঁতের মধ্যে থেকে কি কোনো এনজাইম বের হয়? দাঁতে কি কোনো এনজাইম আছে? না। তো দাঁতের কি পরিপাকে ভূমিকা আছে না? চর্বণের মাধ্যমে দাঁত খাবারটাকে ছোট ছোট করতেছে না, ওই অর্থে আর কি। তাহলে পিত্তরসে এনজাইম যেহেতু নাই, এটা নিয়ে কথা নাই। এখন যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার যেটা বলে হ্যাঁ, মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু তোমার এনজাইম গুলা থেকে প্রশ্ন আসে বেশি, সেই জন্য তোমাকে করতে হয় কি, যে অগ্ন্যাশয়রসে কি কি এনজাইম পাওয়া যায়, আন্টিকোষে কি কি এনজাইম পাওয়া যায়, ঠিক আছে, এইভাবে মনে রাখা। তবে বই অনুসারে, অ্যাকর্ডিং টু আজমল স্যার, বই অনুসারে তোমার ওই অগ্ন্যাশয়রসে কি এনজাইম পাওয়া যায়, আন্টিকোষে কি এনজাইম পাওয়া যায়, ওইভাবে যাওয়ার আগে তোমার খাবার অনুযায়ী যাওয়া উচিত। খাবার মানে হচ্ছে ধরো কার্বোহাইড্রেট বা শর্করা, এইটা পরিপাকে তোমার অগ্ন্যাশয়রসেও কিছু এনজাইম আছে, আন্টিকোষেও কিছু এনজাইম আছে, ঠিক আছে। তাহলে তুমি মনে করো, আমি এখানে একটু একটা বুঝাইলে আমার মনে হয় পড়ার স্টাইলটা ধরতে পারবো আর কি, যে সবাই মুখস্থ করছে কিন্তু প্রশ্ন কিভাবে হবে ওইটা নিয়ে হয়তো ঝামেলা। ধরো কার্বোহাইড্রেট পরিপাকের জন্য অগ্ন্যাশয়রসে কিছু এনজাইম আছে, তোমার যদি আজমল স্যারের বই থাকে তাহলে খেয়াল করে দিত। কার্বোহাইড্রেট পরিপাকের জন্য আন্টিক রসেও কিছু এনজাইম আছে। তাহলে এটা কিন্তু একটা কোরাম আর কি, আমরা একটা এভাবে করে ফেলবো, ঠিক আছে। আবার তোমাকে যদি ধরো একইভাবে তুমি ধরো প্রোটিন পরিপাকের জন্য প্রোটিনের পলিক্স আর কি, অগ্ন্যাশয়রসে এনজাইম আছে, আন্টিকোষে এনজাইম আছে, এইভাবে তুমি যদি মুখস্থ করে ফেলো তাহলে অগ্ন্যাশয়রসে টোটাল কি কি এনজাইম আছে সেটা তুমি পারবা। এখন মেডিকেলে প্রশ্ন হইতে পারে, কি হবে প্রশ্ন হইতে পারে, কার্বোহাইড্রেট পরিপাকের জন্য অগ্ন্যাশয়রসে কোন এনজাইম পাওয়া যায়, ঠিক আছে, কার্বোহাইড্রেট পরিপাকের জন্য আন্টিক রসে কোন এনজাইম পাওয়া যায়। অথবা এরকম আসতে পারে যে অগ্ন্যাশয় রসে প্রোটিন পরিপাকের জন্য কোন এনজাইম থাকে, অগ্ন্যাশয় রসে কার্বোহাইড্রেট পরিপাকের জন্য কোন এনজাইম থাকে, উল্টা দিক থেকে রিভার্স কোশ্চেনও কিন্তু হতে পারে, ঠিক আছে কথা। আচ্ছা, তাহলে তোমার এই জায়গাটাতে তুমি যখন ক্লিয়ার হবা এবং তুমি যখন তোমার ওই যে কি বলে এটাকে, তোমার ইয়াটা দেখবা, ওই যে আগের ক্লাসটা, মেইন ক্লাসটা দেখবা, সেই অনুযায়ী তুমি খেয়াল করে দেখবা আমরা বলছিলাম যে অগ্ন্যাশয় রস এবং আন্টিক রসের যে এনজাইমের নামগুলো, সরি, অগ্ন্যাশয় রস আন্টিক রসের যে এনজাইমের নামগুলো, অগ্ন্যাশয় রসের এনজাইমের নামের মধ্যে এএম মনে রাখছিলাম। কেন মনে রাখছিলাম তুমি খেয়াল করে দেখো, দুইটা অক্ষর দিয়ে দুইটা এনজাইমের নাম ছিল, ঠিক আছে। একটা ছিল হচ্ছে তোমার অ্যামাইলেজ আর একটা হচ্ছে মল্টেজ। অ্যামাইলেজ একটা ছিল এ দিয়ে, আর একটা ছিল মল্টেজ। আমরা বলছিলাম আন্টিক রসেও এএম থাকে, তার মানে অ্যামাইলেজ থাকে, মল্টেজ থাকে। এই মল্টেজ শব্দের সাথে আইসো যোগ করে আরেকটা এনজাইমের নাম হবে আইসোমল্টেজ। তাহলে দেখো তুমি দুইটা আর এখানে তিনটা হয়ে গেল। তার মানে অ্যামাইলেজ মল্টেজ এমন এনজাইম যেটা অগ্ন্যাশয় রসেও পাওয়া যায়, আন্টিক রসের মধ্যেও পাওয়া যায়, ঠিক আছে কথা। আচ্ছা, তারপরে তুমি খেয়াল করে দেখবা যেটা বলছিলাম সেটা হচ্ছে আন্টিক রসের মধ্যে এম সাথে প্লাস দিয়ে আমরা লস মনে রাখছিলাম, ওই লস, লাভ লস ক্ষতি যেটা ওরকম, বা অন্য যেটা যে টেকনিক দিয়ে মনে রাখা অসুবিধা নেই, ঠিক আছে। সেটা হচ্ছে ল দিয়ে হচ্ছে ল্যাকটেজ, স দিয়ে হচ্ছে সুক্রেজ। তাহলে কথা ক্লিয়ার। আমাদের মূল টার্গেট হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাকের এনজাইম গুলা কি কি আছে নাম মুখস্থ করা। অগ্ন্যাশয় রস, আন্টিক রস, যেহেতু আমরা ডিডোনাম পড়তেছি বা ক্ষুদ্রান্ত পড়তেছি এই জন্য এগুলো আসবে। তো অগ্ন্যাশয় রসে এম দিয়ে মনে রাখলাম হচ্ছে অ্যামাইলেজ মল্টেজ, আন্টিক রসে মনে রাখলাম হচ্ছে অ্যামাইলেজ মল্টেজ, তার সাথে আইসো শব্দটা যোগ করে আইসোমল্টেজ হয়ে গেল। আন্টিক রসে আরো দুইটা বেশি আছে, লস দিয়ে মনে রাখবো হচ্ছে ল্যাকটেজ, সুক্রেজ। তাহলে তোমার কিন্তু এই জায়গাটা ক্লিয়ার, শর্করা পরিপাকের জন্য কোন রসে কোন এনজাইম থাকে, ঠিক আছে। আচ্ছা, একইভাবে তুমি ওই কম্পেনিয়ন বুক বলো অথবা ক্লাসের যে লেকচার পিডিএফ দেওয়া হচ্ছে সেখানে প্রোটিন পরিপাকের ওই দুইটা রসে কি এনজাইম, লিপিড পরিপাকের দুইটা রসের কি এনজাইম, টেকনিক দিয়ে সুন্দর করে লেখা আছে, এটা মুখস্থ করে ফেললাম, একটা লেভেলের পড়া শেষ। মানে এনজাইমের নামগুলো বেশি আসে তো ওটা মোস্ট ইম্পর্টেন্ট, ওটা পড়া শেষ। আরো দুইটা টাইপ বাদ রয়ে গেছে, সেটাও আবার আমি একটু যদি বলি 1 মিনিটের জন্য। সেটা হচ্ছে তোমার এই যে এনজাইম গুলা, সেই এনজাইম গুলা কোন খাদ্য পরিপাক করে, এটা বলছিলাম আবারও রিপিট করতেছি ইম্পর্টেন্ট বলে, কোন খাদ্য পরিপাক করে সেটা পড়ার সময় তোমার মনে রাখতে হবে ম্যাক্সিমাম এনজাইমের নামের সাথে খাদ্যের নাম মিলে যায়।
মিলে যাওয়ার অর্থে এনজাইমের নাম আর খাদ্যের নামের উচ্চারণ প্রায় কাছাকাছি থাকে। যেমন ধরো আমরা যদি চিন্তা করি হচ্ছে তোমাকে বললাম যে আচ্ছা মল্টেজ একটা এনজাইমের নাম, বলো তো দেখি মল্টেজ এনজাইম যে খাবার পরিপাক করে, যে কার্বোহাইড্রেটটাকে পরিপাক করে, সেটার নামটা কি? তুমি দেখো মল্টেজ, মল্টোজ। আচ্ছা সুক্রেজ একটা এনজাইমের নাম, তুমি জানো, মুখস্থ করছো সুক্রেজ, তাহলে কোন খাদ্য পরিপাক করে? সুক্রোজ। ল্যাকটেজ কোন খাদ্য পরিপাক করে? ল্যাকটোজ। এইভাবে তুমি যতগুলা যাবা, ঠিক আছে, ম্যাক্সিমাম ট্রাইপেপটাইডেজ এনজাইম ট্রাইপেপটাইডকে পরিপাক করে, ডাইপেপটাইডেজ এনজাইম ডাইপেপটাইডকে পরিপাক করে। এইভাবে তুমি ধরো ফসফোলাইপেজ ফসফোলিপিডকে পরিপাক করে। বুঝা গেছে? মানে অলমোস্ট 95% এনজাইমের নাম জানা থাকলে পরীক্ষার হলে এমসিকিউ আসলে তুমি দেখলেই বুঝবা যে এইটা এই খাদ্য পরিপাক। 95%। তিন চারটা ঝামেলা কোন তিন চারটা ঝামেলা? যেমন তোমাকে একটা বলি, টায়ালিন একটা এনজাইম, ঠিক আছে। এখন খাদ্যের নাম যদি ট দিয়ে কিছু একটা হতো তাহলে বোঝা যেত না, ঠিক আছে, মিলে না, কারণ টায়ালিন মূলত হচ্ছে জটিল শর্করা পরিপাক করে, মিলতেছে না। এই টাইপ জিনিস যেগুলা পাবা তুমি সেগুলাতে একটু খেয়াল রাখো। যেমন তোমার ধরো আরেকটা যদি বলি, হ্যাঁ, যেমন একটা এনজাইমের নাম হচ্ছে কাইমোট্রিপসিন, ঠিক আছে। এইটা যে পরিপাক করে, খাবার পরিপাক করে, সেই খাবারটা হচ্ছে প্রোটিওজ ও পেপটনকে পরিপাক করে। তাহলে দেখো কাইমোট্রিপসিনের সাথে প্রোটিওজ ও পেপটন, এটা কিন্তু উচ্চারণ ম্যাচ করতেছে না, মিলতেছে না, কাছাকাছি যাচ্ছে না। এগুলো হচ্ছে তিনটা না চারটা আছে এরকম, বাকি সব ম্যাচ করে। যেমন ইলাস্টেজ একটা এনজাইম, কোন খাদ্য পরিপাক করে? ইলাস্টিন। কোলাজিনেস কোন খাদ্য পরিপাক করে? কোলাজেন। বুঝে গেছে? তাহলে আরেকটা ধাপ শেষ হয়ে গেল। থার্ড যে ধাপটা, সেটা থেকে প্রশ্ন আসার পসিবিলিটি তুলনামূলক কম। সেটা কি? ধরো মল্টেজ একটা এনজাইম মল্টোজ জাতীয় খাদ্য পরিপাকের পর কি উৎপন্ন করে। যেমন একটা চার্ট আছে আজমল স্যারের বইয়ের মধ্যে, সবার বই আছে, নতুন পুরনো সব বইয়ের মধ্যে। সেটা হচ্ছে সরলীকৃত উপাদান কোনগুলা, সেগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। সরলীকৃত উপাদান যেমন মল্টেজ এনজাইম মল্টোজের উপর কাজ করে গ্লুকোজ তৈরি করে, কারণ আমাদের মাথায় কোড করা আছে মল্টোজ একটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, তাহলে শেষ পরিণতি গ্লুকোজ হওয়ার কথা ম্যাক্সিমাম ক্ষেত্রেই। কিন্তু এর ভিন্নতা কি আছে তুমি দেখলা, তুমি দেখলা প্রোটিন জাতীয় খাবার শেষ পরিণতি অ্যামাইনো অ্যাসিড হওয়ার কথা। এছাড়া কি হতে পারে? এটার যে পূর্ববর্তী অবস্থা, পেপটাইড, ধরো পলিপেপটাইড, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, এই জিনিসগুলো হইতে পারে। এখন ট্রাইপেপটাইড তুমি এটা অ্যামাইনো অ্যাসিডের আগে অবস্থা, তুমি জানো অ্যামাইনো অ্যাসিড গুলা চেইন তৈরি করে পেপটাইড বন্ডের মাধ্যমে তোমার ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, পলিপেপটাইড গুলো তৈরি করে। এই কমন সেন্স টুকু যদি থাকে, আমি বিশ্বাস করি সরলীকৃত উপাদানগুলা অপশন থাকতে তুমি কনফিউজ হবা না, ঠিক আছে। এইটাই প্রশ্ন আসতে পারে। এটা একটা গেল। এটা হচ্ছে তোমার হরমোনের এনজাইমের ব্যাপারটা। এখন হরমোনের ব্যাপারটা যেটা আসছে, পরিপাকে হরমোনের ভূমিকা, সেটা আসলে আমার কাছে মনে হয় যেটা তোমার, হ্যাঁ, শোষণের মধ্যে পড়ে যাচ্ছি, আমার কাছে মনে হয় যেটা তোমাকে সুন্দর মতো, আমি হচ্ছে ওই যে মেইন ক্লাস যেটা রেগুলার ক্লাস মেইন ক্লাস যেটা নিয়েছিলাম তোমাদের প্রথম ক্লাসে, সেখানে সুন্দর মতো লেখা আছে, কি লেখা আছে, কিভাবে তুমি পড়বা, এমসিকিউ কিভাবে আসতে পারে। আমি আগেই বলছিলাম যে হরমোন গুলার কথা অল্প করে লেখা আছে, দেখো পুরো চ্যাপ্টারে এনজাইম নিয়ে এত কথা বলছে, হরমোন নিয়ে অল্প একটু কথা বলছে। সেটা হচ্ছে তোমাদের কমেন্টে তো ভেসে যাচ্ছে, এখানে কমেন্টের সাগরে হাবুডুবু খাইতেছে। সেটা হচ্ছে আচ্ছা টাচ্ছা এগুলো তোমরা কি আলাপের জায়গা? গল্প করতেছো তোমরা, গল্প করতেছো কেন তোমরা বলো? যেটা মানে এতগুলো যদি এখানে কমেন্ট লিভ করো এইভাবে, হ্যাঁ, গল্পের মতো করে, এই কেমন আছিস, হ্যাঁ, রাতে কি খাবি রে, ঠিক আছে, এগুলো যদি গল্প করো তো আমি মেইন প্রশ্ন তো দেখবো না রে ভাই, ঠিক আছে। হ্যাঁ, তারপরে মেসেঞ্জারে নক দিস, হোয়াটসঅ্যাপে নক দিস, ঠিক আছে, এগুলো আলাপ এখানে করো না ভাই। যেমন শাকিল বলছে আলজিব বা এপিগ্লটিস আসতেছে, আসতেছে, ঠিক আছে। হুম, এই টাইপ প্রশ্নগুলো, শাকিল খুবই ভালো ছেলে, সুন্দর প্রশ্ন করছে। আবার এস এম সাকিব প্রধান বলছে চেক ইনবক্স, আজকে আমি একটু বসবো আর কি, আমার মেসেঞ্জার ইনবক্সে তোমরা যারা যারা বিভিন্ন প্রয়োজনে হয়তো নক দেওয়ার চেষ্টা করছো, আমি আজকে রিপ্লাই দেওয়ার একটা পরিকল্পনা আছে আর কি। আচ্ছা আচ্ছা, এর মধ্যে ফারহানা বলছে যে ভাই আগে ইয়ার মধ্যে যায় না, হরমোনের মধ্যে যায় না, প্রোটিন পরিপাকের যে এনজাইম গুলো সেগুলো নিয়ে একটু 2 মিনিট বলা যায় কিনা? আচ্ছা ঠিক আছে, ওইটা বলে তারপরে আমি হরমোনের মধ্যে যাচ্ছি। তোমাদের তারা নাই তো নাকি? আবার কোনো অফিস টফিসে যাবে না তো? তোমরা অনেকে আছে এখানে, ক্লাস করার পর আবার অফিসে যেতে হবে, 5টা to 9টা অফিস করে আর কি, ঠিক আছে। অনেকে আছে তো জিজ্ঞেস করলে তো বলবে না, ঠিক আছে।
অনেকে আছে ব্যস্ততার মধ্যে মেডিকোকে একটু সময় দিচ্ছে, আমাকে একটু সময় দিচ্ছে, পরিপাককে একটু সময় দিচ্ছে, এটা খুবই একটা বিশাল ভালো ব্যাপার আর কি। এত ব্যস্ততার মধ্যে পড়ালেখা করার সময় আছে নাকি? কত কাজ করতে হয় তাই না? অনেক কাজ, বাপরে বাপ। তোমাদের কাজের অবস্থা দেখে আমি মুগ্ধ। আচ্ছা, খেয়াল করো, আমিষ পরিপাকের যে এনজাইম গুলো, আমিষ মানে কি? প্রোটিন আর কি, ঠিক আছে? এটা নিয়ে আমাদের একজন সদস্য জিজ্ঞেস করছে যে ভাই এটা একটু বলেন। সে দেখো, লিখলাম প্রোটিন পরিপাককারী এনজাইমের প্রোটিনের প্রথম অক্ষরে প লিখলাম। এখন আমাদের হিসাবটা কি? হিসাবটা হচ্ছে অগ্নাশয় রসে কোন এনজাইম আছে ওটা মুখস্থ করব। অগ্নাশয় রসের এনজাইম গুলো মুখস্থ করব, আর হচ্ছে আন্টিক রসের এনজাইম গুলো মুখস্থ করব। আন্টিক রস, অগ্নাশয় রসের এনজাইম যেগুলা, সেগুলা নিয়ে যদি একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে, যদি কোনো এনজাইমের নামের শেষে আমরা যদি সিন দেখি, নামের শেষের দুইটা অক্ষরে সিন আছে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ঠিক আছে? তাহলে সেই এনজাইম অবশ্যই প্রোটিন পরিপাকে কাজ করে, আমিষ এবং অগ্নাশয় রসের মধ্যে পাওয়া যায় সিন থাকলে। তারপরে দ্বিতীয় কথাটা কি? দ্বিতীয় কথা হচ্ছে 2, 3 আমি কার্বন, এই টেকনিক লেখা হচ্ছিল, এটাকে আর একটু সময় নিয়ে ভেঙে দিচ্ছি আর কি। তুমি খেয়াল করে দেখবা এখানে প্রোটিন পরিপাকের জন্য, মানে আমিষ পরিপাকের জন্য অগ্নাশয় রসের এনজাইম গুলোর মধ্যে বেশ কয়েকটা নামের শেষে, এনজাইমের নামের শেষে পেপটাইডেজ আছে। পেপটাইডেজ। তাহলে এখন তুমি খেয়াল করো, পেপটাইড শব্দটা মানেই হচ্ছে প্রোটিনের সাথে রিলেটেড শব্দ। মানে ওই যে অ্যামিনো অ্যাসিড গুলা বন্ড তৈরি করে পেপটাইড বন্ড তৈরি করলো, পেপটাইডেট তৈরি করলো, এরকম এই বিষয়গুলো, পলিপেপটাইড তৈরি করলো, ডাইপেপটাইড এগুলো তৈরি করলো। তাহলে একটা এনজাইমের নামে যদি পেপটাইডেজ থাকে, তাহলে এটা তো শিওর যে এটা প্রোটিন পরিপাক করবে, এটা নিয়ে কোনো কনফিউশন। কার্বোহাইড্রেট না, লিপিড না। যেমন কোন এনজাইমের নামে শেষে যদি লাইপেজ থাকে, কনফার্ম এটা লিপিড পরিপাক করবে, ওরকম ভাবে। আচ্ছা, 4টা এনজাইম আছে যাদের নামের শেষে পেপটাইডেজ আছে, সেগুলো মনে রাখার জন্য 2, 3 আমি কার্বন, এই কথাটা বলছি। 2 মানে হচ্ছে ডাই, 2 কে আমরা কেমিস্ট্রিতে ডাই বলি, 3 কে ট্রাই বলি। তাহলে এই 2 মানে হচ্ছে ডাই, ডাই উচ্চারণ করলা, তার সাথে সাথে পেপটাইডেজ বললো, তাহলে একটা এনজাইমের নাম হয়ে গেল ডাই পেপটাইডেজ। ট্রাই উচ্চারণ করলা, একটা এনজাইমের নাম, পেপটাইডেজ যোগ করো, ট্রাই পেপটাইডেজ, ঠিক আছে? আমি শব্দটার সাথে মিল রেখে অ্যামিনো চিন্তা করবো মনে রাখার জন্য আর কি। হ্যাঁ, অ্যামিনো পেপটাইডেজ। কার্বনের সাথে মিল রেখে কার্বক্সি পেপটাইডেজ। কথা ক্লিয়ার? তাহলে খেয়াল করো, সিন দিয়ে মনে রাখছি 2টা, আর পেপটাইডেজ দিয়ে 2, 3 আমি কার্বন, এটা দিয়ে মনে রাখলাম হচ্ছে 4টা। কয়টা এনজাইমের নাম মনে রাখলাম আমরা? 6টা। এইবার দেখো, প্রোটিন খাবার পরিপাক করতেছি। প্রোটিন মানেই হচ্ছে মাছ, মাংস। মাছ বলতে গেলেই একটা মাছের প্রাণ নাকি অনেক শক্ত আমরা বলি। এখানে লিখলাম কই, কই লিখলাম, কই মাছ আছে না? তাহলে দেখো, ক দিয়ে মনে রাখবো হচ্ছে কোলাজিনেস, ই দিয়ে হচ্ছে ইলাস্টেস। কোলাজিনেস, ইলাস্টেস, তাহলে এখানে কয়টা হলো? 2টা হলো। টোটাল অগ্নাশয় রসের সর্বমোট প্রোটিন পরিপাকের 8টা এনজাইমের নাম কিন্তু মনে রাখতে হবে। অফকোর্স এটা টাফ না, প্রশ্ন আসবে যেহেতু অনেক ইম্পর্টেন্ট, এবং টাফও কিন্তু মনে রাখা, মানে গোল পাকায় যায় কেমন, ঠিক আছে? সেই জন্য তাহলে ক্লিয়ার? আমি আবার রিপিট করি, আমার সাথে সাথে মনে করো। আমরা পড়তেছি প্রোটিন পরিপাকের ক্ষুদ্রান্তে যে প্রোটিন পরিপাক হয় ডিউডিনামের মধ্যে, সেখানে অগ্নাশয় রসের আন্তিক রসে কি এনজাইম পাওয়া যায়? অগ্নাশয় রসে অনেক বেশি পাওয়া যায়, 8টা পাওয়া যায়। মনে রাখার জন্য কোন এনজাইমের নামের শেষে সিন থাকলে, 2টা সিন আছে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কাইমো যোগ করে কাইমোট্রিপসিন, খুব ইজিলি। পেপটাইডেজ দিয়ে আছে 4টা, 2, 3 আমি কার্বন। 2 মানে ডাইপেপটাইডেজ, 3 মানে ট্রাইপেপটাইডেজ, আমি মানে অ্যামিনো পেপটাইডেজ, কার্বন দিয়ে হচ্ছে কার্বক্সি পেপটাইডেজ, শেষ। আরেকটা, যেহেতু প্রোটিন জাতীয় খাবার পড়তেছি, মাছ মাংস চলে আসবে, তার মানে হচ্ছে যে মাছ চলে আসবে, একটা কই মাছ চলে আসবে। ক দিয়ে হচ্ছে কোলাজিনেস, ই দিয়ে হচ্ছে ইলাস্টেস। মনে করছো না? তাহলে অগ্নাশয় রসের এনজাইম কিন্তু সব শেষ। এখন আন্টিক রসে কি এনজাইম পাওয়া যায়? খেয়াল করে দেখবা, অগ্নাশয় রস আর আন্টিক রস, একটা এনজাইম 2 জায়গাতে মিল আছে, সেটা কি? আমি, আমি এখানেও আছে, আমি এখানেও আছে। আমি মানে কি? অ্যামিনো পেপটাইডেজ। আন্টিক রসে এনজাইমের নামগুলো কমপ্লিট। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই, এনজাইমের নাম তো একদম টাস টাস সব মুখস্থ বলতেছো, এখন এই এনজাইম কি খাবার পরিপাক করে, এটা পারবা? তুমি বলবো যে হ্যাঁ সব পারি, বলে দাও সব পারি। কোন খাদ্য? এখন তুমি বলবো যে কিভাবে? অন্তত এখানে টোটাল এই হলো 8টা, আর আন্টিক রসে আছে হচ্ছে একটা। 9টা এনজাইমের মধ্যে তুমি ধরো 6-7টা এমনি পারা যায়। ওই যে বলছি টেকনিকটা ছিল কি,
এনজাইমের নাম মুখস্থ থাকলে মনে রাখবা এই এনজাইম যে খাদ্য পরিপাক করে এটার উচ্চারণ প্রায় সিমিলার, সেম সেম। কোলাজিনেজ এনজাইম, কোলাজেন। ইলাস্টেজ এনজাইম, ইলাস্টিন পরিপাক করে। যেমন ডাইপেপটাইডেজ এনজাইম, ডাইপেপটাইড পরিপাক করে। ট্রাইপেপটাইডেজ এনজাইম, ট্রাইপেপটাইড পরিপাক করে। ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে তোমার, হ্যাঁ যেটা যেটা মিলে না, যেমন ট্রিপসিনের মধ্যে একটু ভিন্নতা আছে, প্রোটিওস পেপটন। কাইমোট্রিপসিনের মধ্যে ভিন্নতা আছে, প্রোটিওস পেপটন মানে এনজাইমের নামের সাথে যে টার্গেটকৃত যে খাদ্য যেটা সেটার উচ্চারণটা ম্যাচ করে না। বাট বি কেয়ারফুল যে কোন দুইটা ম্যাচ করতেছে না, সেটা হচ্ছে যে ট্রিপসিন আর কাইমোট্রিপসিন, সিন দিয়ে যে দুইটা আর কি। সিন মানে পাপ, মানে এটার মধ্যে ভেজাল আছে আর কি, ঠিক আছে, ম্যাচ করে না। তবে এটা তো ঠিক যে ট্রিপসিন আর কাইমোট্রিপসিন দুইটাই কিন্তু একই খাদ্য পরিপাক করে, প্রোটিওস পেপটন দুই ক্ষেত্রে, এবং উৎপন্ন পদার্থ কিন্তু সেম, পলিপেপটাইড। ঠিক আছে? ওকে, আচ্ছা বাকি যেগুলো আছে তুমি সবসময় দেখবে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড এরকম আছে। ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন কোন জায়গায় একটা পার্থক্য হচ্ছে, যেমন কার্বক্সি পেপটাইডেস এনজাইম পলিপেপটাইডকে পরিপাক করলে অ্যামিনো অ্যাসিডের সাথে সাথে ডাইপেপটাইড হয়। বাকি সবগুলোর মধ্যে দেখো অ্যামিনো অ্যাসিড উৎপন্ন পদার্থ, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। পারতেছো? তাহলে আমি আবার বলে এটা শেষ করে দেই ভাই। আচ্ছা, শেষ করে দিই। সেটা হচ্ছে যে আমরা মুখস্থ করব প্রথমে এনজাইমের নাম, তারপরে দ্বিতীয়ত মুখস্থ করব ওই এনজাইম কোন ধরনের খাদ্য পরিপাক করে সেটার নাম, তৃতীয়ত মুখস্থ করব যে উৎপন্ন পদার্থের নাম। কথা ক্লিয়ার? আচ্ছা, এনজাইমের নাম আমাদের মুখস্থ হয়ে গেছে, শেষ। খাদ্যের নাম 9টার মধ্যে 7টাই সেম সেম, দুইটা শুধু পার্থক্য। কোন দুইটা? যে দুইটার নামের শেষে সিন আছে, সিন মানে হচ্ছে পাপ, মানে ভেজাল আছে এখানে। ঠিক আছে? ট্রিপসিন, কাইমোট্রিপসিন। হ্যাঁ, তারা নিজেরা কিন্তু আবার ঠিক আছে, কি আছে, প্রোটিওজ ও পেপটনকে পরিপাক করে পলিপেপটাইড তৈরি করে, দুইটাই। ট্রিপসিনও যা করে, কাইমোট্রিপসিনও তাই করে। ঠিক আছে? বাকি যতগুলো এনজাইম আছে তারা যেসব খাদ্য পরিপাক করবে তাদের থেকে উৎপন্ন পদার্থ সব অ্যামিনো অ্যাসিড, মনে মাথায় সেট করে ফেলো, অ্যামিনো অ্যাসিড, সব অ্যামিনো অ্যাসিড। তোমাকে যদি বলি আচ্ছা ভাই একটা এনজাইম আছে কি বলে এটা, যদি বলি যে ডাইপেপটাইডেজ এনজাইম, ডাইপেপটাইডকে পরিপাক করে কি কি তৈরি করবে? ঠিক আছে? তুমি বললা যে এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ধরে নিলে অ্যামিনো অ্যাসিড। ব্যতিক্রম হচ্ছে ওই যে যেমন কার্বক্সি পেপটাইডেজের মধ্যে অ্যামিনো অ্যাসিডের সাথে ডাইপেপটাইডের কথা লেখা আছে, ওই যে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে যে কথাগুলো আছে না, ওই জায়গাগুলা থেকে প্রশ্ন আসতে পারে। ধরো কোলাজেন দিল, অ্যারো চিহ্ন দিয়ে লিখলো হচ্ছে সরল পেপটাইড, লিখলো, লিখে ওই ওই যে এনজাইম আছে কোলাজিনেস, ওই জায়গায় একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বললো যে এক্ষেত্রে কোন এনজাইম ভূমিকা রাখে। ভেরি সিম্পল। আমার কাছে মনে হয় তোমাদের একটু হয়তো ইজি হয়েছে। আচ্ছা, হরমোনের ভূমিকাটা যেভাবে বলছে, হরমোনের হরমোনের ভূমিকাটা বলছিলাম এইভাবে যে হরমোনটা হচ্ছে আসলে মূলত কিভাবে ভূমিকা রাখে বলছিলাম হচ্ছে, ফুটবল ম্যাচ, খেলোয়াড়রা পরস্পর খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে মাঠের মধ্যে, প্রতিপক্ষের রক্ষণ ভাগকে চূর্ণ বিচূর্ণ করে গোল দেওয়ার জন্য, জিততে হবে। আর মাঠের বাইরে প্রত্যেক দলকে গাইড করার জন্য কোচ ভূমিকা রাখতেছে, চিল্লাচিল্লি করতেছে, খেলোয়াড়দের গালাগালি করতেছে, এদিকে যা ওদিকে যা, এগুলো বলতেছে। সেম জিনিস খাবার পরিপাকের ক্ষেত্রে, সরাসরি খাবারকে চূর্ণ বিচূর্ণ করে গোল দেয়, মানে যে উদ্দেশ্য যেটা ছোট ছোট কণায় ভাগ করা, গোলটা দেয় কিন্তু এনজাইম। কিন্তু এনজাইমকে গাইড করবে হচ্ছে হরমোন। হরমোন ঠিক করবে এখন ডিউডেনামের মধ্যে এই জাতীয় খাবার আসছে, তাহলে কোন এনজাইমকে এখন মাঠে নামতে হবে। হরমোন ঠিক করবে এখন ডিউডেনামের মধ্যে লিপিড জাতীয় খাবার আসছে, স্নেহ জাতীয় খাবার আসছে, এখন কোন এনজাইমকে মাঠে নামতে হবে। হরমোন ঠিক করবে পাকস্থলীর মধ্যে একটু স্নেহ, চর্বি বা লিপিড আসছে, এখন গ্যাস্ট্রিক লাইপেজ, তুমি যাও, এটা তোমার কাজ। বুঝা গেছে হরমোনের ভূমিকাটা? এখন মেডিকেলের পরিপাকে হরমোনের ভূমিকা, ওই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে? এমসিকিউ দুইটা স্টাইল। নাম্বার 1, একটা হরমোন উল্লেখ করে বলতে পারে যে এটা কোন জায়গা থেকে নিঃসৃত হয়, কোন জায়গা থেকে নিঃসৃত হয়, কোন জায়গা মানে মানুষের বডির কোন জায়গা থেকে নিঃসৃত হয়, উৎপন্ন হয় কোথা থেকে। নাম্বার 2 হচ্ছে প্রশ্ন হইতে পারে একটা হরমোনের নাম দিয়ে বললো যে এই হরমোনটা কি কাজ করে, আর কোনো প্রশ্নের কোনো রাস্তা নাই। হ্যাঁ, তবে উল্টাও হইতে পারে, রিভার্স হইতে পারে। রিভার্স কি, ধরো গ্যাস্ট্রিন হরমোন কি কাজ করে এটাও দিতে পারে, আবার উল্টাও দিতে পারে, কাজ উল্লেখ করে দিয়ে বলতে পারে যেটা কোন হরমোন করে। বুঝা গেছে? আচ্ছা, অফকোর্স তুমি যেটা করবা, অফকোর্স যেটা করবা, অফকোর্স যেটা করবা সেটা হচ্ছে যে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই হরমোন গুলার মধ্যে যে টেকনিক বলে দিছিলাম হচ্ছে তোমার ওই নোটে, ওই নোটটা ফলো করলে তোমার হরমোন কোন জায়গা থেকে নিঃসৃত হয় এবং কি কাজ করে সেটা খুব ক্লিয়ার সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে। তারপরে আমি নিঃসরণের ব্যাপারটা বলি।
প্রথমত একটা হরমোন, টোটাল 11টা বা 12টা হরমোন আছে তোমার বইয়ের মধ্যে। তুমি ব্রেনের মধ্যে সেট করো যে কিছু কিছু হরমোন আছে যেগুলোর নাম দেখলে বোঝা যায় যেটা কোন জায়গা থেকে নিঃসৃত হয়। যেমন 1 নম্বরে আছে হচ্ছে গ্যাস্ট্রিন, নাম দেখে বোঝা যায় না যে এটা পাকস্থলীর প্রাচীর থেকে নিঃসৃত হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হরমোনের নাম আছে ডিওক্রাইনিন, নাম দেখে বোঝা যায় না ডিউডেনামের প্রাচীর থেকে নিঃসৃত হবে। ডিওক্রাইনিন, নামের মধ্যে ডিও আছে। আরেকটা হরমোনের নাম আছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, নাম দেখে বোঝা যায় না যে এটা প্যানক্রিয়াস থেকে অগ্নাশয় থেকে নিঃসৃত হবে। এরকম মানে 40% 30% তোমার দেখা গেল যে তুমি এইভাবে পারলা। বাকি যেটা যে টেকনিক গুলা ওই ছকের মধ্যে দেয়া আছে সেটা অনুযায়ী যদি পড়ে ফেলো, যেমন কোন কোন হরমোনের নামের মধ্যে যদি কয় রয় সংযুক্ত থাকে, যেমন সিক্রেটিন, ঠিক আছে, নামের মধ্যে কয় রয় সংযুক্ত আছে। ডিওক্রাইনিন নামের মধ্যে কয় রয় সংযুক্ত আছে, ঠিক আছে। এন্টারোক্রাইনিন সেখানে আছে। সেটা থাকলে কি হবে, ওই পিডিএফ ফাইল যেটা আগে আপলোড দেওয়া হয়েছিল এগুলো ক্লাসে সুন্দর টেকনিকটা কিন্তু লিখে দেওয়া আছে। আচ্ছা, এবার হলো কাজগুলো মনে রাখার জন্য। কাজগুলো যদি মনে রাখতে চাও তাহলে সেক্ষেত্রে একই কথা, ব্রেনের মধ্যে সেট করো কিছু কিছু হরমোনের নাম দেখেই বোঝা যায় কোন রস নিয়ে এটা কাজ করতে পারে। যেমন নাম্বার 1 গ্যাস্ট্রিন, বোঝাই যায় গ্যাস্ট্রিক রস নিয়ে কোনো কাজ করে, হয় গ্যাস্ট্রিক রস ক্ষরণ করে নাহলে ক্ষরণে বাধা দেয়। ঠিক আছে? যেমন তোমার ধরো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, নাম দেখেই বোঝা যায় প্যানক্রিয়াস নিয়ে, তার মানে অগ্নাশয়িক রস নিয়ে এটা কাজ করবে, কনফার্ম। একটা হরমোনের নাম হচ্ছে ভিল্লিকাইনিন, নামের মধ্যে ভিল্লি আছে, ভিলাই শব্দ থেকে ভিল্লি কথাটা আসছে, তার মানে এই হরমোন কনফার্ম ক্ষুদ্রান্তের প্রাচীরে থাকা জেজুনা মিলিয়ামের মধ্যে থাকা ভিলাই নিয়ে কোনো না কোনো কাজ করে। এইটুকু আইডিয়া রাখলে 30 থেকে 40% কমপ্লিট। নাম দেখে কাজের সম্বন্ধে একটা আইডিয়া করা, ঠিক আছে। তারপরে বাকিটা ওই যে টেকনিক লেখা আছে সেই টেকনিক দিয়ে পড়ে ফেললে তোমার এটা কমপ্লিট। এরপরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটা একটা করে নিয়ে বলি যদি, সেটা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার বা ভ্যাটারের অ্যাম্পুলা কি, এটা 1 মিনিট যদি একটু বলি, খেয়াল করে দেখো অ্যাম্পুলা ভ্যাটার বা ভ্যাটারের অ্যাম্পুলা বলতে কি বোঝায়। তোমার কি মনে আছে কিনা যে ইউ আকৃতির ডিউডেনাম, ঠিক আছে, মনে আছে ইউ আকৃতির ডিউডেনাম? তোমার কি মনে আছে কিনা উপর থেকে অভিন্ন পিত্ত নালী আসে, অভিন্ন পিত্ত নালী আসে। তোমার কি মনে আছে কিনা অগ্নাশয়ের ভেতরে থাকা দুই দিক থেকে সব ছোট ছোট নালী মিলে একটা বড় নালী তৈরি করে, যেটাকে আমরা উইটসাং নালী বলছিলাম না? এই উইটসাং নালী যেটা, এই উইটসাং নালী এই হচ্ছে উপর থেকে আসলে হচ্ছে অভিন্ন পিত্ত নালী, এই দুইটা কিন্তু একত্রিত হয়। একত্রিত হয়ে যেই না তোমার এই ডিউডেনামের মধ্যে ঢুকবে, ঢোকার আগে এই জায়গাটা একটু স্ফীত হয়ে যায়, একত্রিত হয়ে জায়গাটা এরকম স্ফীত হয়ে তারপরে ডিউডেনামের মধ্যে ঢুকে। এই জায়গাটা আমি কালারটা একটু চেঞ্জ করে বলি, এই যে দিস পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, মেডিকেল টার্মে মেডিকেল টার্মে মেডিকেল টার্মে আমি জানি না বানান বলে দিতে পারি, কিন্তু ইংলিশে আমি মারাত্মক কাঁচা। এই অ্যাম্পুলা, এই বাংলায় লিখে আমি নানান জায়গায় তুমি অ্যাম্পুলা দেখবা। অ্যাম্পুলা, এই অ্যাম্পুলা শব্দটার মানেই হচ্ছে কোন নালীর একটা জায়গায় যদি একটু ফুলে যায় বা স্ফীত অবস্থায় থাকে সেটাকে অ্যাম্পুলা বলে। যেমন এস ফর এক্সাম্পল, তুমি খেয়াল করে দেখো, তোমরা যারা মানব জীবনের ধারাবাহিকতা পড়ছো, সৃজননতন্ত্রের মধ্যে একটা ছিল ফেলোপিয়ান নালীর 4টা অংশ, ইস্তমাস, ফিমরি, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা। পরে দেখবা ওখানে অ্যাম্পুলা এমন একটা অংশ যেটা লেখা আছে সবচেয়ে স্ফীত অংশ বা স্ফীত অংশের নাম হচ্ছে অ্যাম্পুলা, ঠিক আছে। তুমি মনে করে দেখো তো আমাদের কানের মধ্যে একটা অংশ হচ্ছে অন্তকর্ণ, মানে বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। অন্তকর্ণের মধ্যে ইউটিকুলাস আর স্যাকুলাস থাকে। ইউটিকুলাসের সাথে অর্ধবৃত্তাকার নালী থাকে না 3টা, সেই অর্ধবৃত্তাকার নালীর গোড়ায় কিন্তু তুমি খেয়াল করে দেখবে নালীগুলো যে এরকম ভাবে থাকে সেটা গোড়াও কিন্তু স্ফীত থাকে। ছবি, তুমি বইয়ের ছবি দেখলে বুঝবা স্ফীত থাকে। এই জায়গাটাকেও কিন্তু অ্যাম্পুলা বলা হয়। এরকম এই স্ফীত জায়গা, এটার নাম হচ্ছে অ্যাম্পুলা, এটা একটা অ্যাম্পুলা। একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করছে বা বের করছে বা দেখছে প্রথমে, এই জন্য ওনার নাম অনুসারে এটার নাম হয়েছে অ্যাম্পুলা অফ ভ্যাটার বা ভ্যাটারের অ্যাম্পুলা। ভ্যাটার একজনের নাম, তোমার পছন্দ হইলো কি না হইলো এটাতে কিছু যায় আসে না, ভ্যাটার একজনের নাম, ঠিক আছে। আচ্ছা, এই জন্য ভ্যাটারের অ্যাম্পুলা হয়েছে, কথা ক্লিয়ার? তাহলে ভ্যাটারের অ্যাম্পুলা মানে হচ্ছে একটা স্ফীত অংশ যেখানে দুইটা নালী একসাথে হয়েছে এবং এটা ডিউডেনামের মধ্যে ঢুকছে। এই দিক দিয়েই তো পিত্ত রসটা এখানে চলে আসে, এই দিক দিয়ে এই নালী দিয়েই তো অগ্নাশয় রসটা এখানে চলে আসে, কথা ক্লিয়ার? আচ্ছা, এইটা আমাদের একটা ঝামেলা চলে গেল, শেষ। অ্যাম্পুলা অফ ভ্যাটার নিয়ে কথা বলছে, শেষ। তারপর হচ্ছে তোমার ওই যে একটা প্রশ্ন আসছে, তোমার কি বলে খাদ্যবস্তু শোষণ। আমি আমি কি পয়েন্টটা বলি, খাদ্যবস্তু শোষণ নিয়ে একটা কি পয়েন্ট বলি। খাদ্যবস্তু শোষণের প্রক্রিয়া বা এমসিকিউ কিভাবে আসবে, আগের ক্লাসের পিডিএফ এর মধ্যে আমি কিন্তু সুন্দর করে লিখে দিছি, ওইটা অনুযায়ী পড়ে ফেলা, কিন্তু পুরো প্রক্রিয়াটা বোঝার জন্য।
তোমাকে আমরা বলি, আমি বলি, সেটা হচ্ছে আমরা বলছিলাম ক্ষুদ্রান্তের তিনটা অংশের মধ্যে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনামে খাবার পরিপাক হয়, খাদ্যবস্তু শোষণ হয় না, কিন্তু জেজুনাম, ইলিয়াম হচ্ছে মূলত শোষণ স্থল আর কি। এখন খেয়াল করে দেখো, তোমাদের কি মনে আছে কিনা কার্বোহাইড্রেট পরিপাকের শেষ পরিণতি? আমি শুধু কি পয়েন্টটা বলে দিই, তাহলে তোমাদের জন্য মানে বই পড়তে গিয়ে সুবিধা হবে। কি পয়েন্ট বলতেছি? কার্বোহাইড্রেট পরিপাকের শেষ পরিণতি মানে কার্বোহাইড্রেট ভাঙতে 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 গিয়ে শেষে পাওয়া যায় গ্লুকোজ। প্রোটিন পরিপাকের শেষ পরিণতি ভাঙতে 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 গিয়ে পাওয়া যায় হচ্ছে অ্যামিনো অ্যাসিড। লিপিড পরিপাকের শেষ পরিণতি ভাঙতে ভাঙতে গিয়ে লিপিডের আরেকটা নাম হচ্ছে ফ্যাট, এইটাকে ফ্যাটি অ্যাসিড বলি আমরা, রাইট? এগুলোই তো শোষিত হবে। আচ্ছা, কোথায় শোষণ হবে বলছে? ইলিয়াম আর হচ্ছে জেজুনাম, ইলিয়ামের মধ্যে মূলত। তো জেজুনাম ইলিয়ামের মধ্যে তোমার কি আছে? ওই ভাঁজ আছে, সেগুলাকে আমরা বলেছি ভিলাই। এবং ভিলাইয়ের একটা এরকম একটা ছবি আমরা চিন্তা করছিলাম না, এই হচ্ছে ভিলাই, এরকম একটা ছবি চিন্তা করছিলাম। মনে আছে কি? ভিলাইয়ের বাইরের দিকে এক স্তর বিশিষ্ট কোষ পাওয়া যায়। আমি এই পাশে আঁকবো না, শুধু এক পাশে আঁকি বোঝানোর জন্য, নাকি আবার পরে আবার ভুল চিন্তা করবা কিনা। এগুলো হচ্ছে কোষের নিউক্লিয়াস। মনে আছে কি বলছিলাম যে এগুলোর মধ্যে আরো ছোট ছোট এরকম আঙুলের মতো বিক্ষেপ পাওয়া যায়, যেগুলাকে এরকম মাইক্রো ভিলাই বলে, এরকম বলছিলাম না? মাইক্রো ভিলাই এখানে পাওয়া যায়, ঠিক আছে? মাইক্রো ভিলাই পাওয়া যায়। এই মাইক্রো ভিলাই গুলা থাকার কারণে সারফেস এরিয়া বাড়তেছে, শোষণ তল বাড়তেছে। আর কি এই মাইক্রো ভিলাই গুলো থাকার কারণে এই বর্ডারটা দেখতে তোমার ব্রাশের মতো মনে হয়, এই জন্য এটাকে ব্রাশ বর্ডার বলছিলাম না? আচ্ছা, এখন কথা হলো এই যে গ্লুকোজ, এই যে অ্যামিনো অ্যাসিড, এই যে ফ্যাটি অ্যাসিড, এগুলাই তো শোষণ হয়ে কোথায় যাবে? এই যে মাঝখান দিয়ে একটা নালী, যেটা সবচেয়ে ছোট নালী, যেটা ছোট লসিকা নালী, যেটাকে ল্যাকটিয়াল বলা হয়। দিস ইজ ল্যাকটিয়াল, এইটা হচ্ছে ল্যাকটিয়াল। ল্যাকটিয়াল হচ্ছে এক ধরনের লসিকা নালী। লসিকা নালী হচ্ছে এক ধরনের নালী যেটাকে লসিকা পরিবহন করে। লসিকা হচ্ছে এক ধরনের তরল পদার্থ মানুষের দেহে, যেটা হলুদ বর্ণের, যেটার মধ্যে মূলত লিম্ফোসাইট থাকে এবং অন্যান্য আরো কিছু উপাদান, 94% হচ্ছে পানি থাকে, ঠিক আছে? আচ্ছা, এরকম একটা লসিকা নালী এখানে আছে, যেটার স্পেশাল নাম হচ্ছে ল্যাকটিয়াল। এবং বলছিলাম যে এই ল্যাকটিয়ালকে ঘিরে এখানে প্রচুর পরিমাণে কৈশিক জালিকা পাওয়া যায়। কৈশিক জালিকা থাকে। কৈশিক জালিকা হচ্ছে ধমনী শিরার সংযোগস্থল, যেটা জালের মতো একটা অবস্থা। তাহলে আমরা কি ক্লিয়ার? এই লসিকা নালীর ভিতরে এক ধরনের তরল পদার্থ আছে, যেটার নাম লসিকা, হলুদ বর্ণের। কৈশিক জালিকার ভিতরে এক ধরনের তরল পদার্থ আছে, যেটার নাম হচ্ছে তোমার কি বলে, রক্ত, লাল বর্ণের। আচ্ছা, এখন কি হয় দেখো, ক্লিন কাট কথা। খাদ্যবস্তু শোষণ, গ্লুকোজ জাতীয় যে ছোট ছোট কণা, খাবার পরিপাকের পর কার্বোহাইড্রেট থেকে যে গ্লুকোজ আসছে, এই গ্লুকোজ গুলা কোনো কথাবার্তা নাই, সুন্দর মতো এই প্রাচীর ভেদ করে, কোষ এগুলো ভেদ করে চলে যাবে হচ্ছে রক্তের মধ্যে। রক্তে তো যাওয়ার কথা, শোষণ মানেই তো খাবারের ছোট কোনো যেন রক্তে পৌঁছায়, মানে যে কোনো ভাবে রক্তে পৌঁছালে রক্ত এটাকে ক্যারি করে নিয়ে প্রত্যেকটা সেলের মধ্যে চলে যাবে। কোষিক জালিকা রক্তে ঢুকলো, অ্যামাইনো অ্যাসিড সেম, অ্যামাইনো অ্যাসিড আর গ্লুকোজ হচ্ছে বন্ধু বন্ধু আর কি। দুইজন একসাথে একই পথে গিয়ে সুন্দর কৈশিক জালিকার রক্তের সাথে মিশে এদিক দিয়ে তোমার রক্ত দেহে, আমাদের সারা দেহে চলে গেল, ঘুরতেছে, যেহেতু রক্ত সাইক্লিক ভাবে এটা পরিবাহিত হচ্ছে। কিন্তু এই ফ্যাটি অ্যাসিড যেটা, এটা নিয়ে কথা আছে। এটা নিয়ে কি কথা আছে সেটা বলি, খেয়াল করে দেখো। এই ফ্যাটি অ্যাসিড, মনে করো এখানকার একটা এপিথেলিয়াল কোষকে যদি আমি বড় করে আঁকি, একটা কোষকে আমি অনেক বড় করে আঁকতেছি, এই একটা কোষকে অনেক বড় করে আঁকলাম, কোষের নিউক্লিয়াস দিলাম, হ্যাঁ? তারপরে এই বাইরের দিকে কি থাকে যেন বলছিলাম, এগুলো হচ্ছে তোমার মাইক্রোভিলাই থাকে, যেগুলো হচ্ছে তোমার ওই ব্রাশ বর্ডার তৈরি করছে, হ্যাঁ? ফ্যাটি অ্যাসিড যেটা, এইটার ক্ষেত্রে ভিন্নতাটা কোথায়? লিপিড পরিপাকের শেষ পরিণতি। প্রথম কথা সবসময় মনে রাখবা, আচ্ছা ভালো কথা, কার্বোহাইড্রেট আর প্রোটিনের শেষ পরিণতি হচ্ছে গ্লুকোজ আর অ্যামিনো অ্যাসিড কোথায় ঢুকলো? তারা শোষণের পরে রক্তে প্রবেশ করলো, সরাসরি রক্তে দিল। কিন্তু লিপিড জাতীয় খাদ্যের শেষ পরিণতি ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল, তারা কিন্তু রক্তে প্রবেশ করবে না। মনে রাখবা, যেটা ল, মানে লিপিড প্রথম অক্ষর ল, ল সবসময় লতে যাবে। তার মানে লিপিড জাতীয় খাদ্যের শেষ পরিণতি যাই হোক না কেন, সেটা সবসময় লসিকা নালীর ভিতরে প্রবেশ করবে। লসিকা নালী মানে কোনটা? এই যে লসিকা নালীর ভিতরে প্রবেশ করবে। তার মানে ফ্যাটি অ্যাসিডটা যাই করুক এখানে, যাই হোক না কেন, সেটা সুন্দর মতো লসিকা নালীর ভিতরে থাকা লসিকার মধ্যে প্রবেশ করবে, লসিকার সাথে মিলে এটা ছড়ায় পড়বে এবং একটা সময় গিয়ে ফাইনালি সে রক্তের মধ্যে যাবে। কিন্তু প্রথমে এখানে যেরকম গ্লুকোজ আর অ্যামিনো অ্যাসিড সরাসরি রক্তে চলে যাচ্ছে, এই ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলো সরাসরি রক্তে যায় না, প্রথমে লসিকার মধ্যে যায়, পরে লসিকা থেকে ওটা বিশ্লিষ্ট হয়ে পরে রক্তে যায়, ওটা পরে। ওটা তোমার সাথে এখানে লিখে নাই, ওটা জানানো দরকার নেই, এমসিকিউর জন্য লাগবে। তাহলে তুমি এটুকু ক্লিয়ার না? ফ্যাটি অ্যাসিড
চলে যাবে, ল যাবে লতে, শেষ। কার্বোহাইড্রেট আর প্রোটিন বন্ধু বন্ধু, গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড বন্ধু বন্ধু, একসাথে একই রকম কাজ করে রক্তে ঢুকতেছে। লিপিডটা লতে লসিকার মধ্যে বা লসিকা নালীর মধ্যে ঢুকে লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। ঠিক আছে? আচ্ছা, ইউজুয়ালি এই লসিকা নালীর ভিতরে লসিকা থাকে, যে লসিকার বর্ণ হচ্ছে আমরা হলুদ, বর্ণহীন বলছে কোন জায়গায়, হলুদও বলছে। ঠিক আছে? এখন তুমি খেয়াল করো, লিপিড বা চর্বি এটার কালার কি? যে কোনো লিপিড বা চর্বি ক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করলে তুমি মনে করো, ধরো যদি চর্বি দেখে থাকো আর কি, যেমন ধরো এই তোমার বাসায় খাসির মাংস খাসি কেটে নিয়ে আসছে, ঠিক আছে, তুমি দেখতেছো চর্বি, তাহলে কি কালার দেখছো, তোমার কি মনে করো? সাদা দেখছো না? তাহলে এই লিপিড বা চর্বি যদি সাদা হয়ে থাকে, সেটা যদি এই শোষণের পর লসিকা নালী লসিকার সাথে গিয়ে যুক্ত হয়, তাহলে লসিকার কালারটা চেঞ্জ হয়ে যাবে না? সাদা জিনিস যুক্ত হইতেছে, তাহলে ওটা ওখানে কালার চেঞ্জ হয়ে যাবে। তাহলে মনে রাখবা, যখন এই হলুদ বর্ণের লসিকা চর্বি যুক্ত হওয়ার কারণে, মানে লিপিড জাতীয় খাদ্যের শেষ পরিণতি যেগুলা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এগুলো যুক্ত হওয়ার কারণে সাদা হয়ে গেল, তখন ওই লসিকা যেটা, মানে ওই লসিকা হলুদ বর্ণ, এই লসিকা নামক তরল পদার্থ, সেটার নাম হয়ে যায় কাইল। মনে থাকবে, লসিকার নাম কি হবে? কাইল হবে। লসিকা জিনিসটা কি? এক ধরনের তরল পদার্থ, হলুদ বর্ণের। কাইল কি? এটাও তরল পদার্থ। বর্ণ কি? সাদা। কেন সাদা হয়েছে? কারণ ওটার মধ্যে চর্বি যুক্ত হয়েছে। মানে লিপিড বা চর্বি বা ফ্যাটের শেষ পরিণতি যুক্ত হয়েছে বলে এটা সাদা হয়ে গেছে। ঠিক আছে? কথা ক্লিয়ার? তাহলে আমরা লসিকা আর কাইলের মধ্যে পার্থক্য কি? লসিকার মধ্যে চর্বি বা ফ্যাট নাই, কাইলের মধ্যে আছে, এই পার্থক্য। বুঝে গেছে? কাইল মানে এক ধরনের লসিকা, কিন্তু সেটা স্পেশালিটি হচ্ছে সাদা বর্ণ। কেন সাদা হচ্ছে? চর্বি আছে। শেষ কথা। এখন মাঝখানে আর 1-2 মিনিট সময় নিচ্ছি, তাহলে খাদ্যবস্তু শোষণ নিয়ে কথা শেষ। এই যে ফ্যাটি অ্যাসিড অথবা ধরো গ্লিসারল, যেটাই হোক, এরা এই যে এখান দিয়ে চলে গেল, এটা কি এমনি চলে যায় গেল না, তারা একটু নকশা টকশা করে তারপরে যায়। গ্লুকোজ অ্যামিনো অ্যাসিডের মতো একদম ফটফট করে চলে যায় তা না, নকশা করে। কি নকশা করে? এই ফ্যাটি অ্যাসিড এইটা এপিথেলিয়াল কোষের ভিতরে যাওয়ার পরে, যখন ভিতরে ঢুকলো, এটা দিয়ে কি যাওয়ার পরে ফ্যাটি অ্যাসিড, ধরো এটা ফ্যাটি অ্যাসিডের একটা কণা কি, হ্যাঁ, এইটা ফ্যাটি অ্যাসিডটা গিয়ে আবার ভিতরে গিয়ে লিপিড জাতীয় বস্তুতে কনভার্ট হয়ে যায়। লিপিড জাতীয় বস্তুতে কনভার্ট হয়ে যায়। ফ্যাটি অ্যাসিড এপিথেলিয়াল কোষ ভেদ করে ভিতরের দিকে যাওয়ার সময় লিপিড জাতীয় উপাদানে আবার কনভার্ট হয়। দেখো, ভালো কথা হইছে। এখন হলো কি, এই কোষের সাইটোপ্লাজমের মধ্যে তো প্রোটিন সাবস্টেন্স আছে, সেই প্রোটিন গুলা এসে এটার বাইরে একটা আবরণ তৈরি করবে, লিপিডের বাইরে আবরণ। তাহলে একটা ভিতরে লিপিড, বাইরে আবরণ। কিসের আবরণ? প্রোটিনের আবরণ। তাহলে পুরা জিনিসটা কি, একটা কি দানা তৈরি হলো, লিপোপ্রোটিন তৈরি হলো না? লিপিড প্লাস প্রোটিন মানে লিপোপ্রোটিন এক ধরনের যুগ্ম প্রোটিন। ঠিক আছে? আচ্ছা, এই যে লিপোপ্রোটিন, ঠিক আছে কথা, এই লিপোপ্রোটিন তার মানে রাসায়নিক ভাবে, খেয়াল করে দেখো, আমি তাহলে এটা লিখি, আমি লিখি যে এটা, এই যে আমরা যেটা পাচ্ছি, এটা কি, জিনিসটা কি? এটা হচ্ছে এক ধরনের লিপোপ্রোটিন কণা তৈরি হয়েছে কিসের ভিতরে? সাইটোপ্লাজমের ওই কোষের ভিতরে। এই লিপোপ্রোটিন কণারই একটা বিশেষ নাম হচ্ছে কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন, মাইক্রন মানে অনেক ছোট, তো এই জন্য কাইলোমাইক্রন বলছে। তাহলে বইয়ের কোথাও যদি তুমি কাইলোমাইক্রন কণা লেখা দেখো, তাহলে কি বুঝবা? সেটা রাসায়নিক ভাবে কি? লিপোপ্রোটিন এক ধরনের। ঠিক আছে? লিপিড প্লাস প্রোটিন এখানে আছে। এখন খেয়াল করো, এই কাইলোমাইক্রনটা কিন্তু তোমার এই কোষ থেকে বের হবে, বের হয়ে কিন্তু লসিকা নালী যে আছে, লসিকা নালীর ভিতরে প্রবেশ করবে। এই যে এখান থেকে বের হয়ে লসিকা নালীর ভিতরে প্রবেশ করবে এই কাইলোমাইক্রন কণা। তার মানে এই কাইলোমাইক্রন কণাকে যদি আমরা আবার একটু আঁকি, ওখান থেকে এসে এখানে চলে আসলো, এই কালার দিয়ে আঁকলো। কাইলোমাইক্রন কণাটা লসিকা নালীর ভিতরে লসিকার মধ্যে যুক্ত হলো। এইবার নিশ্চয়ই বুঝতে পারছি না? তাহলে খেয়াল করে দেখো, এই কাইলোমাইক্রন কণাটা কিন্তু কোষের সাইটোপ্লাজম থেকে বের হয়ে লসিকা নালীর মধ্যে প্রবেশ করছে। তাহলে এই যে বের হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা দেখবা বইয়ের মধ্যে লেখা আছে হচ্ছে এক্সোসাইটোসিস। কেন এক্সো হয়েছে? কারণ ভিতর থেকে বাইরে বের হয়ে আসছে, এই জন্য এক্সো হয়েছে। আবার বাইরে থেকে যদি ভিতরে যায়, তো ওই প্রক্রিয়ার নামকে এন্ডোসাইটোসিস বলে। সাইটোসিস কথাটা কেন আসছে? সাইটোপ্লাজম থেকে কোনো কিছুর মুভমেন্ট বা সাইটোপ্লাজমকে কেন্দ্র করে যে কোনো কণার মুভমেন্টকে সাইটোসিস, সেই শব্দটা ইউজ করছে। তাহলে এক্সোসাইটোসিস মানে সাইটোপ্লাজম থেকে বাইরে যায়, এন্ডোসাইটোসিস মানে বাইরে থেকে সাইটোপ্লাজমের ভিতরে ঢুকবে। যদি কোনো জায়গায় পড়ো, যদি এন্ডোসাইটোসিস এখানে বলা নাই, তাহলে কথা ক্লিয়ার? তাহলে খেয়াল করো, এই কাইলোমাইক্রন কণা এখানে যাওয়ার পরে, কাইলোমাইক্রন কি এক ধরনের লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন কি এক ধরনের লিপিডের উদাহরণ।
ওই যে লিপিড আছে সরল লিপিড, যুগ্ম লিপিড, তারপর সংশ্লেষিত লিপিড আছে না এরকম, যুগ্ম লিপিড এরকম বোটানির কোষ শ্বসন চ্যাপ্টারে। তো ওই লিপোপ্রোটিন লিপিড বা চর্বি যুক্ত হয়েছে বলেই তো ওটা সাদা হয়ে গেছে, এই জন্য কাইলোমাইক্রন থেকে ওটার নাম কাইল হয়ে গেছে। কাইল হয়েছে, লসিকার নামটা কাইল হয়েছে। এখন লসিকার নাম কাইল হলো কেন? কারণ লসিকার মধ্যে কি প্লাস হয়েছে? কাইলোমাইক্রন কণা প্লাস হয়েছে, যুক্ত হয়েছে। ঠিক আছে কথা? তাহলে খাদ্যবস্তু শোষণ নিয়ে কথাবার্তাও কিন্তু শেষ। তাহলে আমি যদি আবার 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য বলি, তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, এরা ভাই ভাই বন্ধু বন্ধু। কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হয়, প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। এরাও সুন্দর শোষিত হয়ে সরাসরি রক্তে প্রবেশ করে। কোন রক্ত? কৈশিক জালিকার রক্ত। লিপিড জাতীয় খাদ্য কণা, সেখান থেকে ফ্যাটি অ্যাসিড আসবে, গ্লিসারল আসবে, তারা লয়ের ভিতরে ঢুকবে। তার মানে লিপিড জাতীয় খাদ্য কণাগুলো মানে লসিকার ভিতরে ঢুকবে, লসিকার সাথে যুক্ত হবে। এই ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল তারা যখন যাচ্ছে তখন একটা কণা তৈরি হয়, সেই কণার নাম হচ্ছে কোষভেদ করে কাইলোমাইক্রন কণা। এই কাইলোমাইক্রন কণা লসিকার সাথে যুক্ত হয়, তখন ওই লসিকার নাম হয়ে যায় কাইল। তাহলে কাইল জিনিসটা কি? কাইল সমান, আমরা তাহলে দেখো তো এরকম লিখতে পারি কিনা, কাইল সমান সমান, সরি, কাইল সমান সমান হচ্ছে লসিকা প্লাস কাইলোমাইক্রন, বলা যায় না? কাইলোমাইক্রন, বুঝতে পারছো কি কথাটা? তার মানে লসিকার সাথে যখন কাইলোমাইক্রন যুক্ত হচ্ছে তখনই সেটার নাম কাইল হয়ে যাচ্ছে। কাইলোমাইক্রন হচ্ছে লিপিড জাতীয়, সেই জন্য এটা সাদা বর্ণের, জন্য কাইলকে সাদা বর্ণের বলি। আমার মনে হয় ক্লিয়ার। এটা তোমার ওই যে এই টার্ম গুলো আলিম স্যারের বইয়ের মধ্যে আছে, তোমার আজমল স্যারের বইয়ের মধ্যে আছে। এইবার খুকু চোখ খুললো। ঠিক আছে, সেটা হচ্ছে শোষণের ব্যাপার কথা হচ্ছে। এইখানে আমি এটা তুলে দিছি, যদি কারো ইয়া থাকে, কম্পিনিয়ন বুক যদি না থাকে আপাতত, সেই জন্য আমি এটা তুলে দিলাম। সেটা হচ্ছে যকৃতের রোগগুলা মনে রাখার জন্য, যে প্রদাহ থাকলে কি হবে। যেমন টেকনিক বলছিলাম না, প্রদাহ থাকলেই, আইটিস থাকলে প্রদাহ চিন্তা করবো। যেমন অ্যাপেন্ডিসাইটিস, টনসিলাইটিস, হেপাটাইটিস, মেনিনজাইটিস, কোস্টোকন্ড্রাইটিস, তারপর হচ্ছে তোমার ওই যে সাইনোসাইটিস, তারপরে মধ্যকর্ণের মধ্যে হয় অটিটিস। সব আইটিস মানে হচ্ছে ইনফেকশন, প্রদাহ। অতএব এটা পারবা। এখানে তুমি দেখো সুন্দর মতো পুরো পেজটা তোমাকে শেয়ার করছি। হেপাটাইটিস দেখো, যকৃতের প্রদাহকে হেপাটাইটিস বললে, লাল কলম ইউজ করি। ঠিক আছে, টনসিলাইটিস তোমাকে জিজ্ঞেস করি, তাহলে এখন পারবা না? টনসিলের প্রদাহ বা ইনফেকশন হলে টনসিলাইটিস। সাইনোসাইটিস পারবা না? আমাদের এখানে যে সাইনাস গুলো, সেগুলোর মধ্যে ইনফেকশন হলে সাইনোসাইটিস বলে। ঠিক আছে, এই দেখো এনসেফালোপ্যাথি যেটা বলছে সেটা হচ্ছে অপসারণে অক্ষম, এই টার্মটা ইউজ করতে বলছিলাম, খেয়াল রাখতে বলছিলাম। কারণ কি, সংজ্ঞা তুলে দিয়ে বলবে যে এটাকে কি বলা হয়। ঠিক আছে, তারপর খেয়াল করে দেখো বাট কায়ারি সিনড্রোম, এটা এক এক জায়গায় এক এক ভাবে ইয়া করছে। ঠিক আছে, দেখো যকৃত রক্ত সরবরাহের শিরায় ব্লক সৃষ্টি হলে তাকে বাট কায়ারি সিনড্রোম বলে। তাহলে ব্লক শব্দটা থাকলেই আমরা বাট কায়ারি চিন্তা করব। মানে মেডিকেলের প্রশ্ন থাকলে যদি এখান থেকে থাকে, অপশনগুলো এই 4টা 5টা থেকেই তো দিবে, আর তো কোনো কিছু দিবে না। তাহলে ব্লক থাকলে, ব্লক মানে ব দিয়ে বাট কায়ারি সিনড্রোম। আচ্ছা খেয়াল করো, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, অটো ইমিউন রোগ, এটা নিয়ে কোনো কথা নাই, অটো ইমিউন রোগ। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে হেপাটোমেগালি, খেয়াল করো, মেগা, যে কোনো কিছু মেগা অফার চলে না, মেগা অফার বা বড় অফার। মেগা কথাটা মানে তো বড়। তাহলে কোন একটা রোগ যেখানে যকৃত অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে, তাহলে এটা কি মেগালি, হেপাটোমেগালি। যকৃত বড় হয়েছে, তার মানে এটার নাম হেপাটোমেগালি। যদি প্লিহা বা স্প্লিন বড় হয়, এটাকে স্প্লেনোমেগালি বলবো। ঠিক আছে কথা? তাহলে এই পিসটা কিন্তু আলিম স্যারের, এটা এইভাবে একটু খেয়াল করে পড়লে সংজ্ঞাগুলো কিন্তু কমপ্লিট। আচ্ছা, কেউ কেউ জিজ্ঞেস করছে যে ওই আলজিহ্বা, উপজিহ্বা, এপিগ্লটিস, এগুলোর ব্যাপারে কিছু বলেন, কারণ প্রশ্ন ছিল। ঠিক আছে, খেয়াল করে দেবে, এখন তোমার ক্লিয়ার হবে। আচ্ছা, এখন ক্লিয়ার হবে, এই ছবি দেখবা আর আমি বলেও দিচ্ছি, খেয়াল করে দেখো। হা করলে তুমি যেটা দেখো, ঠিক আছে, এটা হচ্ছে আলজিহ্বা। বুঝা গেছে? যেটা তুমি দেখো সেটা হচ্ছে আলজিহ্বা। খেয়াল করে দেখো, এই যে হা করলে আমাদের ফিঙ্গার লাইক প্রজেকশন, টনসিলের ঠিক পরে পাওয়া যায় না? টনসিলের ঠিক পরেই টনসিল যে আমরা দেখি, হা করলে টনসিল মুখের মধ্যে, অনেকে ধরো হাকুল টনসিল ফুলে গেছে, আমরা দেখার চেষ্টা করি, নিজে নিজেও দেখা যায়। ঠিক আছে, হ্যাঁ, যেটা তুমি দেখতে পাও সেটা হচ্ছে আলজিহ্বা, ইংরেজিতে উভুলা বলা হয়। আর যেটা তুমি দেখতে পাও না সেটা হচ্ছে উপজিহ্বা বা এপিগ্লটিস।
যদিও এটার যে ওয়ার্ড মিনিংটা যেটা লিখছে এটা কিন্তু কিছু কিছু জায়গায় ভুল ভ্রান্তি আছে। তাহলে খেয়াল করে দেখো যে এই জায়গার মধ্যে আমাদের তো বলছিলাম না সামনের দিকে এটা ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া বা শ্বাসনালীর শুরুর জায়গাটাতেই তো আমরা ল্যারিংস বা স্বরযন্ত্র বলি, তাই না? তাহলে খেয়াল করে দেখো এই উপজিহ্বা বা এপিগ্লটিস যেটা জিহ্বাকৃতির ঢাকনা, হ্যাঁ, এই ঢাকনাটা এইভাবে থাকে। যখন আমরা খাবার খাওয়ার জন্য ঢোক গিলি না তখন এটা নিচের দিকে নেমে আসে। নিচে নেমে আসলে এই জায়গাটা এই প্রবেশ পথটা বন্ধ হয়ে গেল, খাবারটা পিছন দিক দিয়ে নিচের দিকে চলে গেল। ঠিক আছে? তাহলে খেয়াল করো আমরা হা করলে যেটা দেখবো সেটা হচ্ছে আলজিহ্বা, ইংরেজি হচ্ছে উভুলা। আর যেটা দেখবো না যেটা হচ্ছে তোমার ল্যারিংস বা স্বরযন্ত্রের প্রবেশ মুখকে ঢেকে রাখে ঢাকনার মতো, ঠিক আছে, ঢাকনার মতো কাজ করে, সেটা হচ্ছে উপজিহ্বা বা এপিগ্লটিস। কথা ঠিক আছে? তাহলে আমরা, আমার কাছে মনে হয় যে আমরা যদি সিরিয়ালি চিন্তা করি, প্রথমে ইউ, তারপরে হচ্ছে তোমার এপিগ্লটিসের প্রথম অক্ষর ই, তাহলে ইংলিশটা আমরা খেয়াল রাখতে হবে। উভুলা প্রথমে, তারপরে এপিগ্লটিস। উভুলাটা আমরা দেখতে পাই, যেটার বাংলা হচ্ছে আলজিহ্বা। এপিগ্লটিস এটা আমরা দেখতে পাই না, যেটার বাংলা হচ্ছে, দেখতে পাই না বলতে মানে এমনি নিজেরা চেষ্টা করলে এটা অত ভিতরে ওইভাবে দেখা সম্ভব না, সেটা হচ্ছে তোমার এপিগ্লটিস বা উপজিহ্বা। আমার কাছে মনে হয় ক্লিয়ার। এই ছবিটা দেখে নিলে তাহলে বুঝতে হবে। তার মানে যেটা দেখতে পাচ্ছি, তাহলে অক্ষরগুলা প্রথমে ইউ, তারপরে ই। ই দিয়ে হচ্ছে উবুলা, ই দিয়ে হচ্ছে এপিগ্লটিস। প্রথমে আমরা দেখতে পাই ইউ, ইউ দেখতে পাই, মানে ইউ মানে তোমাকে দেখতে পাই ইউ, ঠিক আছে? আর যেটা দেখতে পাই না এপিগ্লটিস। আর বাংলা টার্মটা একটু ওইটার সাথে ম্যাচ করে লিখে দিচ্ছি, এটা মনে রাখলা এখানে। আচ্ছা, এই গেল, এটা মনে হয় ক্লিয়ার খুব সম্ভবত, এটা নিয়ে ঝামেলা নাই। আর কি নিয়ে ঝামেলা আছে? আর তো কোনো কিছু নিয়ে ঝামেলা নেই। আচ্ছা, এটা হচ্ছে ওই যে স্নায়ুতন্ত্র কিভাবে ভূমিকা রাখে পরিপাকে, এটাই আমি শেষ কথা বলি। তারপরে তোমাদের এখানে যারা বিভিন্ন প্রশ্ন করছো যেগুলো হচ্ছে তোমার হয়তো এই চ্যাপ্টারের সাথে রিলেটেড না, এগুলো আমি সবগুলো যতগুলো পারি আমি দেখে দেখে উত্তর দিব 10 মিনিটের জন্য। তোমরা অনেক শিশু সুলভ প্রশ্ন যারা করছো তাদের জন্য সেটা বলি। মেডিকেলে তোমার এই স্নায়ুতন্ত্র কিভাবে তোমার ওই খাবার পরিপাকের ক্ষেত্রে ভূমিকা রাখে, সেখান থেকে আসলে এমসিকিউ আসার মতো ওরকম কোনো কিছু নাই। টপিকটাই লেস সিম্পল। দেখো ওটা দাগও দেইনি আমি, আমি যদি বই দাগ দিয়ে মার্ক করে দিছি সেখানে ওরকম ভাবে দেইনি, বাট তারপরে যদি আসে তাহলে সেক্ষেত্রে কিভাবে তুমি মনে রাখবা আমি বলে দিই। সেটা হচ্ছে পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা। তিনটা ধাপ লিখছে বইয়ের মধ্যে। একটা হচ্ছে সরি, হ্যাঁ তিনটা লিখছে। একটা হচ্ছে লালাক্ষরণ, একটা হচ্ছে গ্যাস্ট্রিক রসকরণ, আর একটা হচ্ছে অগ্ন্যাশয় রস পিত্ত রসকরণ। লালাক্ষরণ, গ্যাস্ট্রিক রসকরণ, অগ্ন্যাশয় রস বা পিত্ত রসকরণ, তিনটা। এখন লালাক্ষরণকে কিভাবে হয় লালাক্ষরণটা, মানে তুমি একটু আইডিয়া রাখো, শুধু এমসিকিউ হওয়ার মতো এখানে কোনো লাইন নেই। সেটা হচ্ছে লালাক্ষরণটা কয়েক ভাবে হইতে পারে। কিভাবে হইতে পারে খেয়াল করো। স্নায়ুতন্ত্রের ভূমিকা মানে কি? সবকিছু তো ব্রেন থেকে কন্ট্রোল হয় না। ব্রেন কিভাবে কন্ট্রোল করে সেটা বলছে, যে লালারস কি সবসময় নিশ্চিত হবে নাকি এটাকে কেউ কিন্তু নিয়ন্ত্রণ করতেছে না। তাহলে সবসময় যদি লালারস একেবারে ম্যাসিভ ভাবে নিউট্রিশন তোমার সিক্রেশন হইতে থাকে, লালারস উৎপন্ন হইতে থাকে, তাহলে তো তোমার লালারস পরে আলাদা তোমার বালতি দিয়ে প্রতিদিন সংগ্রহ করতে হবে আর কি, ঠিক আছে? ওটা তো না। নরমালি একটা লেভেল হয় কিছু সময় বিষয়টাকে, সেটা কিভাবে কন্ট্রোল হয়? হচ্ছে খাবার যখন মুখের মধ্যে ঢুকবে, এখানে এমন ভাবে স্নায়ুর বিভিন্ন শাখাগুলো এইভাবেই শেষ হয়েছে, এন্ডিংস গুলো এখানে আছে, তারা সিগন্যাল পাঠিয়ে দেবে খাবার যাওয়ার পরে। স্বাদের উপর ভিত্তি করে, খাবারের গন্ধের উপর ভিত্তি করে সিগন্যাল ব্রেনে দিয়ে দেবে যে উস্তাদ এই খাবার কিন্তু মুখের মধ্যে আসছে, তাহলে লালারস আগে যেভাবে সাপ্লাই দিতেছিলেন এখন কিন্তু হবে না, সাপ্লাই বাড়ায় দেন। এটাকে সাধারণত হচ্ছে তোমার আনকন্ডিশনাল রিফ্লেক্স বা অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স কথাটা মানে, রিফ্লেক্স মানে হচ্ছে মনে করো তোমাকে কেউ একজন থাপ্পড় দিল, ঠিক আছে? এখন এটার পরিপ্রেক্ষিতে তুমি কি করো? এখন তোমার মন যদি খুব মনে করো একদম বিশাল বড় মনের অধিকারী, তুমি বললে যাচ্ছে ঠিক আছে থাপ্পড় দিছস তুই, আমার মনে হয় কোনো কারণে আমার উপর খেপা, ঠিক আছে তাহলে আরো দে 2-4টা দে, এটা করতে পারো তুমি। বাট অ্যাকচুয়ালি যেটা হইতে পারে যে তোমার, তুমিও হয়তো রিয়েক্ট করে তুমি একটা থাপ্পড় দিয়ে বসছো। রিফ্লেক্স, প্রতিবর্ত ক্রিয়া বাংলা, মানে কোন একটা কিছুর ঘটনার কারণে আর কি ঘটলো, তার মানে খাবার মুখে যাওয়ার কারণে কি হইলো, লালারস নিঃসরণ বেড়ে গেল, ঠিক আছে? আনকন্ডিশনাল রিফ্লেক্স, অনপেক্ষ। আনকন্ডিশনাল বাংলা অনপেক্ষ, মানে এত কঠিন টার্ম ইউজ করছে এখানে।
হ্যাঁ, আচ্ছা। আর কন্ডিশনাল রিফ্লেক্স, যেটাকে বাংলায় সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে, এটা কোন জিনিস? খাবার মুখে না গেলে কি লালারস নিঃসরণ হবে না? হবে। তিনটা সেন্স আছে, ভিজুয়াল, অডিও, অলফ্যাক্টরি। তিনটা এখানে খেয়াল করো, এইখানে এখান থেকে শুরু করে নাক, চোখ, কান, এখানে তিনটার মধ্যে কিরকম আছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। মনে করো তুমি তুমি যে রুমে বসে আছো, এখন কি কিচেনে বসে আছো, কেউ ক্লাস করতেছো, এরকম কেউ আছে নাকি এখানে? রান্নাঘরে বসে ক্লাস করতেছো? গাছে ওঠে অনেকে, গাছে চলে যাচ্ছে, ছাদের উপরে পানির ট্যাঙ্ক আছে ওখানে নাকি যায় অনেকে মেসেঞ্জার, ভাইয়া আমি আজকে ছাদে উঠে ইয়া পাচ্ছিলাম না, মোবাইলে নেট পাচ্ছিলাম না, পরে ছাদের উপরে পানির ট্যাঙ্ক আছে ওখানে উঠছে। আমি বলছি সাবাস, দারুণ কাজ করছে। ঠিক আছে, গাছে উঠে নাই কেউ, এটা ফান করে দিচ্ছে। অনেকে সিরিয়াস, আমি মজা করি তো অনেক সময়, দেখলো অনেকে সিরিয়াস যে আজকে জনি ভাই একটা সলভ ক্লাস নিছে, বলছে যে মেডিকোর কোন স্টুডেন্ট নাকি গাছে উঠে গিয়ে তারপরে গাছে বসে বসে ক্লাস করছে। সিরিয়াসটা, হ্যাঁ হ্যাঁ মাফ করো, এইভাবে কিন্তু সবকিছু সিরিয়াসলি নিও না, ঠিক আছে। অলফ্যাক্টরি, তার মানে তুমি বসে আছো, তোমার যে এক রুমে বসে ক্লাস করছো, ড্রয়িং রুমে আছো বা তোমার বেডরুমে, তুমি যেখানে পড়ো তোমার পড়ার রুমে আছো, কিন্তু তোমার বাসায় রান্না করে রান্না হইতেছে, ইলিশ মাছ ভাজি করতেছে মনে করো, চাঁদপুরের ইলিশ, বিশাল একটা স্মেল ছড়াইছে। তুমি খেয়াল করো, খাবার কি তোমার মুখে ঢুকছে? কিন্তু ইলিশ মাছের গন্ধ আসছে না? ঠিক আছে, এই কিন্তু লালারস মিশ্রণ কিন্তু শুরু হবে। ব্রেন তখন বলবে যে ইলিশ মাছ রান্না হচ্ছে, পাশের বাড়িতে রান্না হইলেও কিন্তু লালারস মিশ্রণ হবে। কি একটা অবস্থা! ব্রেন তো আর এটা বুঝবে না যে রান্না কি তোমার কিচেনে হইতেছে না, তুমি জানালা খুলছিলা, পাশের বাসায় পোলা মাংস রান্না হইতেছে, ওই স্মেল আসছে। ব্রেন তো আর মানে একটা লেভেল পর্যন্ত সিগন্যাল ওইভাবে যায়, লালারস মিশ্রণ হয় কিছুটা। এটা গুলো হচ্ছে তোমার অলফ্যাক্টরি। ভিজুয়ালটা কি? ভিজুয়াল হচ্ছে তোমার, মনে করো এই তোমার ক্লাস চলতেছে, অনলাইন ক্লাস, এই ফাঁকে তুমি ভাবলা যে আচ্ছা ঠিক আছে, ওই যে ডাইনিং রুম থেকে একটু ঘুরে আসি, খাবার যেখানে ওখান থেকে ঘুরে আসি, ঠিক আছে। ঘুরতে গিয়ে তুমি দেখলা যে না, খাবার সাজানো আছে, কোনো স্মেল তুমি পাও না, খাবার সাজানো আছে, তুমি দেখলা যে হ্যাঁ এখানে চিকেন আছে, তারপরে পোলাও আছে, রোস্ট সব সাজায় রাখছে, তোমার কিন্তু লালারস নিঃসরণ শুরু হবে দেখে। আরেকটা আছে, তুমি দেখো নাই, কোনো স্মেলও আসে নাই, কোনো স্মেল আসে নাই খাবারের, কিন্তু তোমার পাশের রুম থেকে আম্মু ডাকতেছে, এই কি করস, তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্লাস শেষ করো, এই এগুলো কি ক্লাস করস অনলাইনে, মোবাইল, হ্যাঁ খালি ফেসবুক, মানে ধরো জারি তো খাও না তোমরা, হ্যাঁ সারাদিন মোবাইল ফেসবুক নিয়ে থাকোস, কি করস না করস, ঠিক আছে, এখন এতক্ষণ ক্লাস করা লাগে তাদের খাইতে। তবে খেয়াল করে দেখো, তোমার অনেক ক্ষুধা লাগছে, খাবারের স্মেলও নাকে আসে না, তুমি ওখানে যাও না, কিন্তু বলছে যে এই খাবার রেডি, তাড়াতাড়ি আয়, খাবার রেডি বলছে, শুনছো না? অডিও না, এটা অডিটরি স্নায়ুর মাধ্যমে শ্রবণে ব্রেন থেকে সিগন্যাল যাবে, তোমার কিন্তু লালারস নিঃসরণ শুরু হবে। বিশ্বাস হইতেছে না? আচ্ছা এবার বলি, তোমাদের ক্লাস শেষ হলে সবার বাসায় তেঁতুলের আচার পৌঁছে দেওয়া হবে, শুনছো? তেঁতুলের আচার পৌঁছে দেওয়া হবে একটু পরে। আমি যে বলছি তাই তো আমার লালারস নিঃসরণ হইতেছে। তার মানে হচ্ছে তুমি তেঁতুলের আচার বলছি, এটা তোমার ব্রেনে যে একটা ইমেজ চলে আসছে, তাতে করে কিন্তু লালারস নিঃসরণ শুরু হচ্ছে। তার মানে কোনো স্মেল পাও নাই, তুমি দেখো নাই, বাট অডিও একটা শুনে তারপরে। দিস ইজ কল্ড কন্ডিশনাল রিফ্লেক্স, সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। এটা বলছো, ওখান থেকে কোনো এমসিকিউ কিছু হবে না, পড়তে চাই অনেকে, এই জন্য বললাম আর কি। ওরকম গ্যাস্ট্রিক রস নিঃসরণ শুরু হবে, যে এটা তিনটা পর্যায়ে বলছে, একটা হচ্ছে স্নায়বিক পর্যায়, গ্যাস্ট্রিক পর্যায়, আন্ত্রিক পর্যায়। এই কথাটা মানে হচ্ছে স্নায়বিক পর্যায়ে কথাটা মানে কি, আমাদের পাকস্থলীর মধ্যে তো ভেগাস স্নায়ুর অনেক শাখা আছে, ওই যে কর্টেক্স স্নায়ু 12 জনের মধ্যে ভেগাস স্নায়ু বিস্তৃত, শাখা বিস্তৃত। তো এখন যখন ধরো এবং মুখের মধ্য থেকেও তোমার স্নায়ু, তো এখান থেকে যত সাপ্লাই আছে সেগুলো সব তো শেষ কথা তো ব্রেনেই যাবে। ধরো স্নায়বিক পর্যায়ে মানে হচ্ছে মুখের মধ্যে যখন আমরা খাবারটা যায়, ঠিক আছে, বা খাবার চিবানোর পর আমরা ঢোক গিলতেছি, খাবারটাকে ভিতরে নিচ্ছি, গিলে ফেলতেছি, হ্যাঁ, এই সময় ব্রেনের মধ্যে সিগন্যাল যাবে, কি যাবে, ওস্তাদ খাবার কিন্তু মুখের মধ্যে ঢুকে গেছে, যার যার কাজ করতে থাকেন। কি হবে তখন? ব্রেন থেকে পাকস্থলীর মধ্যে সিগন্যাল পাঠাবে, এই পাকস্থলী কি করস? পাকস্থলী যে এই কোনো কিছু করতেছি না স্যার, বসে আছেন, বসে আছো, তাড়াতাড়ি মুখের মধ্যে ইয়া ঢুকছে, এই প্রোটিন ঢুকছে, চিকেন ঢুকছে, সমানে চিকেন চিবায় চিবায় রান খাইতেছে, ঠিক আছে, তুই রেডি হ তাড়াতাড়ি। ওখানকার হরমোন বলবে যদি তাড়াতাড়ি রেডি হ, কোন এনজাইম সেট কর। তার মানে হচ্ছে মুখের মধ্যে খাবার যাওয়ার পরে
কিছু গ্যাস্ট্রিক রস নিঃসরণ শুরু হয়, সে ব্রেন থেকে সিগন্যাল আসে, স্নায়বিক সিগন্যাল আসে পাকস্থলীর মধ্যে। এটা হচ্ছে স্নায়বিক পর্যায়ে। গ্যাস্ট্রিক পর্যায়ে তার মানে পাকস্থলীর ভিতরে যখন খাবার থাকবে তখন 70% গ্যাস্ট্রিক রস ওই সময় নিঃসরণ হয়। এখন গ্যাস্ট্রিক পর্যায়ে কেন বলছি, কারণ খাবার তখন পাকস্থলীর ভিতরে। আন্ত্রিক পর্যায়ে এটার মানে কি, তার মানে যে খাবার ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিউডেনামের ভিতরে থাকা অবস্থায় অল্প অল্প পরিমাণ গ্যাস্ট্রিক রস নিঃসরণ হতে পারে, সেটাকে আন্ত্রিক পর্যায়ে বলা হয়। কথা ক্লিয়ার? আই হোপ সো। তোমাদের স্নায়ুতন্ত্রের এই বিষয় শেষ। আচ্ছা, এরপরে তোমরা এখানে আমি আমার পড়ালেখার বিষয় কথা শেষ, যতটুকু পারছি অত তো আর পারি না, ঠিক আছে। এরপরে সরি, হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার যে প্রশ্ন করছো তোমরা নানান বিধ, এগুলো থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করি। কারণ আমাকে তো আসলে কিছু যেগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টের সাথে বেশি রিলেট করে সেরকম কিছু টপিকই তো পিক করতে হয়েছে। তো সেই সেই পরিপ্রেক্ষিতে অলমোস্ট 1 hour 20 minutes কথা বলছি। আর ফাতেমা তুজোহরা বলছে যে এনজাইম ক্লিয়ার, থ্যাংক ইউ। হরমোনটা গুলাই ফেলেছে। আমার মনে হয় তোমাদের আগের ক্লাসের যে শীটটা পিডিএফ ওখানে একটু দেখো কোন জায়গা থেকে নিশ্চিত আজমল স্যার কথাগুলোকে আমি আমার মতো করে সাজাই লিখছিলাম, মনে রাখাটা সুবিধা হবে, ঠিক আর কি। না হলে পরে আবার দেখা যাবে, আবার আরো তো রিভিউ ক্লাস টাস আছে, দেখা যাবে। এই যে কাচ্চি খাওয়ার জন্য সবাই খুশি, মানে খাবারের কথা বলছি খুশি আর কি। এনজাইম তো বলে দিলাম, এনজাইম মনে রাখতে পারতেছ না। আবেদা সুলতানা বলছে এনজাইম মনে রাখতে পারি না। বার্গার টার্গার খাইতে চাইলে হবে। আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখতেছি যেগুলো এখন, সেগুলো থেকে কিছু যদি রিপ্লাই করার মতো থাকে। 10 minutes ফর কমেন্ট, দেন আই উইল ফিনিশ। সবাই খাবারের কথা বলার পরে তোমরা লালা রস নিয়ে যে যাবাই বলছো সবাই, বাবারে বাবা। এনজাইম গুলো মানে এরকম বলার পরে কেন সমস্যা হচ্ছে? আচ্ছা, একটু ট্রাই করে দেখো, হবে মনে হয়। নেক্সট ক্লাসের লিংক কি এই গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ, এলমার প্রশ্ন ছিল। হ্যাঁ, এইভাবেই তোমার মানে, এবং আমরা কিন্তু জুম ইউজ করতেছি। জুম ইউজ না করলে তো আমি তোমার এই যে ছবি আঁকতে পারতাম না, বা তোমাদের যে ম্যাথ মেডিকেল ক্লাস হবে কেমিস্ট্রির ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে, সেটা জুম ইউজ না করলে তো আমরা ওই স্ক্রিন শেয়ার করে লিখতে পারতাম না। জুম দিয়েই করতেছি, জুমের ক্লাসে এটা। হ্যাঁ, তোমাদেরকে আরো এটা ইজি অ্যাক্সেস এর জন্য কিন্তু আমরা এই প্রক্রিয়ার মধ্যে আসছি আর কি। ভেরি ইজি। তুমি জাস্ট তোমার নোটিফিকেশন আসছে, ফেসবুকের মধ্যে নোটিফিকেশন আসছে, আর ক্লাস টাইমে তুমি গ্রুপে চলে আসতে, আমাদের যারা টিমের লোক থাকে তারাও তোমাকে ওই কমেন্ট করলেই তোমার লিংক না পেলে লিংক দিয়ে দেবে। একটু রিফ্রেশ করতে থাকলে নোটিফিকেশন চলে আসে, তখন ওটার মধ্যে তুমি জয়েন করলে হবে। আর ক্লাস তো গ্রুপে থাকবে, অফকোর্স তোমাদের ক্লাস গ্রুপে থাকবে, অডিট হওয়ার কিচ্ছু নাই। আচ্ছা, কমেন্ট গুলা মানে তোমরা যারা যারা অনেক কমেন্ট করছো তাতে কাইলোমাইক্রনটা কি, মানে কাইলোমাইক্রন হচ্ছে সায়েন্টিস্টরা একটা নাম দিছে। ওই লিপোপ্রোটিন যে দানা তৈরি হয়, কণা তৈরি হয় এপিথেলিয়াল কোষ ভেদ করার সময়, শোষণের সময়, তখন ওইটাকে সায়েন্টিস্টরা নাম দিছে, নাম কাইলোমাইক্রন। আচ্ছা, আমি তোমাদের এত কমেন্ট, বাবারে বাবা, আমি কমেন্ট গুলো দেখতেছি, আমি তো শেষ। ইংলিশ সলভ হবে না, সীমান্ত বলছি ইংলিশ সলভ হবে না। ইংলিশ সলভ বলতে ইংলিশের জন্য, আচ্ছা তোমাদের রুটিনটাকে যদি আমি একটু বলি 1 মিনিটের জন্য। রুটিনের মধ্যে ইংলিশ আর জিকে যে পেজ দেয়া আছে, সেগুলা কিন্তু তোমার বই থেকে তোমরা পড়বা। বাট আপাতত অনেকে যেহেতু বই হাতে নাই, সেই জন্য কিন্তু আমরা ওই বইয়ের পেজ গুলা কিন্তু দিয়ে দিচ্ছিলাম, ওই পেজ থেকে পড়ে ফেলবা। এছাড়া ইংলিশ আর জেনারেল ক্লাস তো হবে, সেটার জন্য আলাদা। আপাতত ওই বই থেকে সাধারণ জ্ঞান আর ইংরেজি অল্প অল্প করে পড়লে কিছুটা পড়া হবে। ওই দেখবা যে সাধারণ জ্ঞান 2 পৃষ্ঠা দেওয়া হয়েছে, ওইটা থেকে কিন্তু তোমার মার্কস ডিস্ট্রিবিউশন আজকে দেখছো। প্রত্যেকটা পরীক্ষা, রেগুলার এক্সামে, স্পেশাল এক্সামে শুধুমাত্র বেসিক সাবজেক্ট, ধরো জিওলজি হলে জিওলজি, বোটানি হলে বোটানি, এটা ওখান থেকে সাধারণ জ্ঞান থাকবে না। রেগুলার এক্সাম যেটা 100 মার্কস, সেখানে কিন্তু সাধারণ জ্ঞান ইংরেজি থাকবে। এবং রেগুলার এক্সামে তোমার 85 থাকবে হচ্ছে বেসিক সাবজেক্ট থেকে, 10 থাকবে তোমার হচ্ছে কি বলে এটাকে, ইংলিশ থেকে, আর 5 থাকবে হচ্ছে জেনারেল নলেজ থেকে। এবার প্রত্যেক দিনই কিন্তু রেগুলার এক্সাম গুলো 100 নম্বরে যেটা হবে এইভাবে থাকবে, ঠিক আছে, খেয়াল রাখবা। আচ্ছা, তানজিন মুনিয়া এই ক্লাসের রেকর্ডটা দিবেন। রেকর্ড এখানে আছে, তোমরা
মুনিয়া মনে হয় কি আর আর কোথাও ক্লাস করো কিনা? এটা আছে, এখানেই থাকবে, তুমি গ্রুপে ঢুকলে দেখতে পাবে এখানে, পরে মানে কালকে ঢুকলে পাবো। আচ্ছা, সলভ ক্লাসের পিডিএফ আমি দিয়ে দিব। অনেক কমেন্ট আমি দেখতেছি যেগুলা, তোমরা এই যে বললাম যে যেগুলো দরকারি কমেন্ট ওগুলা করলে তাহলে আর তোমরা এই যে গল্প করতে গিয়ে তো ঝামেলা করে ফেলছো। আচ্ছা আচ্ছা, নাসরিন সুলতানা আইডি, এটা এখন হয়তো অনেক স্টুডেন্ট তার মানে ফ্যামিলির আইডি ইউজ করে, অতএব নাম বলা যাবে না, নাম কি এটা বলা যাচ্ছে না। বলছে যে পরিপাক গ্রন্থি কি বহিঃকরা গ্রন্থি না অন্তঃকরা গ্রন্থি? খেয়াল করে দেখো, পরিপাক গ্রন্থি বলতে তো একটা জিনিসকে বোঝায় না। পরিপাক গ্রন্থি বলতে তোমার বোঝায় হচ্ছে লালা গ্রন্থি, তারপর গ্যাস্ট্রিক গ্রন্থি, তারপর হচ্ছে আন্টিক গ্রন্থি, তারপর যকৃত, তারপর অগ্নাশয়, রাইট? তুমি জিজ্ঞেস করছো যে বহিঃকরা গ্রন্থি না অন্তঃকরা। কোন গ্রন্থি থেকে যদি এনজাইম নিঃসৃত হয় সেটা বহিঃকরা গ্রন্থি, সেই হিসেবে লালা গ্রন্থি বহিঃকরা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি বহিঃকরা তোমার গ্রন্থি, ঠিক আছে? তারপর সরি, কি বলে, এই ব্যাখ্যাটা দিই, আমি যেটা বলতে চাচ্ছি আসলে, পরিপাকের জন্য যে গ্রন্থিগুলা সেগুলা বহিঃকরা না অন্তঃকরা এইভাবে আলাদা না করে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গ্রন্থি বহিঃকরা না অন্তঃকরা এটা আলাদা করতে হবে। তার মানে তুমি যখন ধরো লালা গ্রন্থি পড়তেছো, লালা গ্রন্থি থেকে শুধু এনজাইম নিঃসৃত, কোনো হরমোন নিঃসৃত না, তাহলে এটা বহিঃকরা গ্রন্থি। যেমন তুমি যকৃত পড়তেছো, ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে যকৃত থেকে পিত্তরস পাইতেছি, ঠিক আছে, এখানে তোমার যকৃতের ক্ষেত্রে কিছু এনজাইম যকৃতকে বহিঃকরা গ্রন্থি ধরা হয়, ঠিক আছে, কিছু এনজাইম আছে যকৃতের মধ্যে, তোমরা ওই যে ইয়ার পড়লে হবে, ওই যখন কিডনি পড়বা তখন দেখবা আর কি, ঠিক আছে। আচ্ছা যাও, তারপর হচ্ছে যেমন ধরো অগ্নাশয়, এখান থেকে এনজাইম তৈরি হয়, হরমোন তৈরি হয়, অগ্নাশয়ের মধ্যে তোমার আমরা এনজাইম পাচ্ছি, আবার হরমোন তৈরি হচ্ছে যে আলফা বিটা গামা ডেল্টা কোষ, পিপি কোষ, যেগুলা এখান থেকে পাচ্ছি হরমোন। তাহলে অগ্নাশয় অন্তঃকরা গ্রন্থি এবং বহিঃকরা গ্রন্থির একটা মিশ্র গ্রন্থি বলি, ঠিক আছে। এইভাবে মানে তোমার হিসেবটা হবে, পরিপাক গ্রন্থি বলতে যদি একটাকে বোঝায় না, 5 ধরনের পরিপাক গ্রন্থি আছে, ওই প্রত্যেকটা পরিপাক গ্রন্থির মধ্যে এটা থেকে এনজাইম নিঃসৃত হয়, তাহলে এটা বহিঃকরা। এটা থেকে হরমোন নিঃসৃত হয়, তাহলে এটা অন্তঃকরা। এর থেকে হরমোন এনজাইম দুইটাই নিঃসৃত হয়, তাহলে এটাকে মিশ্র গ্রন্থি বলবে। এইভাবে চিন্তা করলে সেটা ভালো হবে। ইস, লিভার যকৃত বহিঃকরা গ্রন্থি, এজ আই নো। আচ্ছা, তারপরে জান্নাত বলছে যে পারা প্রশ্নই ভুল হয়, এটা কিভাবে সলভ করবো? এটা ভুল কথা, পারা প্রশ্ন কখনো ভুল হয় না। ওটা নিয়ে তোমার দুইটা কারণ হতে পারে, একটা হলো হয় তুমি কনফিউজ ছিলা মানে মানে পরীক্ষার প্রশ্নের উত্তরটা কনফিউজ ছিল, এটা হতে পারে, ঠিক আছে। অথবা অথবা যেটা হতে পারে সেটা হচ্ছে তুমি তাড়াহুড়া করছো, এটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকবা। তার দুইটা কারণ, যে একটা হলো তুমি কনফিউজ, আর একটা হলো তুমি তোমার তাড়াহুড়া করছো, ঠিক আছে। কনফিউশনটা কখন হয়? যখন তোমার ওটা ক্লিয়ার কাট পড়া নাই। একটা জিনিস যদি তোমাকে বলে, এই তোমার নাম কি, তোমার বাবার নাম কি, কনফিউশন হবে? মানে এটা এতবার পড়ছো, এতবার শুনছো, এতবার লিখছো, পড়ো তো নাই, মানে শুনছো আর কি, সেই হিসেবে নিজের নাম তো ভুল হবে না। কিন্তু যদি জৈব যৌগ থেকে একটা প্রশ্ন করা হয়েছে যে বলো দেখি ডেটলের উপাদান কোনটি, তাহলে কিন্তু তুমি কনফিউজ হয়ে যাচ্ছ, কারণ কি ওই জিনিসটা ঠিক এতবার পড়া হয় না। যে জিনিস কম পড়া হয়েছে বা টেকনিক্যালি মনোযোগ দিয়ে কম পড়া হয়েছে, সেটা কিন্তু তোমার কনফিউশন হবে। ওইটা একটা কারণ। এটার সমাধান তাহলে কি পড়তে হবে বেশি? একবার, অনেকে আছে একবার পড়েই, একটা ধাঁচ আছে কি 12 বছর ওই স্টাইলে আমরা পড়ছি, তো আমরা সবাই তো ধরো আইনস্টাইন, সবাই স্টিফেন হকিংস, নিউটন, ঠিক আছে, তারপরে ওই যে গ্যালিলিও, সবাই এই লেভেলের ব্রিলিয়ান্ট আর কি। যার কারণে আমরা করি কি, একটু একটু দেখে শুনেই মনে করো পরীক্ষার হলে দৌড়। তারপরে তো মনে করো সৃষ্টিশীলতা কাকে বলে, লিখতেছি শেষই হয় না। আর কাগজ নেই, পরীক্ষার হলে কাগজ নিলে একটা ভালো লাগা কাজ করে, সমানে দৌড়ায় যেতেছি, কাগজ নিতেছি, দৌড়ায় যেতেছি, কাগজ নিতেছি, চারপাশে একটা আলোড়ন তৈরি হয়ে গেছে, আরে ও তো আজকে একদম পরীক্ষা উড়াই ফেলতেছে, ঠিক আছে। সৃষ্টিশীলতা, আমি তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি কে কত বেশি ইনফরমেশন মনে রাখতে হবে সেটার উপর ডিপেন্ড করবে। তার মানে আগের মতো করে একবার পড়লাম, একটা গোছাই ফেলছি, ধারণা নিচে এবার লিখে দেবো, এইটা সিস্টেম না, কিন্তু রিভিশন দিতে হবে। রিভিশন দিলে যত বেশিবার রিভিশন দিতে পারবে তত ভালো হবে, কনফিউশন কম হবে। দ্বিতীয়ত তাড়াহুড়া, অনেকে আছে কি এক্সামের কোশ্চেন একটা অ্যান্সার ক্লিক করার আগেই দেখা গেল আরেকটা, পরে কি আছে ওটা দেখা শুরু করে, পড়া শুরু করে। নো, একটা আমি ক্লিক করলাম অ্যান্সার, ওটার অ্যান্সার হয়ে যাওয়ার পরে দেন আমি আরেকটা পড়তে যাব, আরেক প্রশ্ন পড়তে যাব। এইটা তাড়াহুড়া করতে গেলে অনেক সময় জানা, হ্যাঁ জানা জিনিসগুলো। তবে
তবে এটাও কথা যে যতই আমি জ্ঞান দিই না কেন, এটা ঠিক যে তোমার জানা জিনিসও তোমার এরকম হইতে পারে। জানা জিনিসও তোমার ভুল হইতে পারে। কোনটা হইতে পারে আমি বলি, জানা জিনিস তোমার একটা, দুইটা, তিনটা, এটা হলো মানে সুস্থ স্বাভাবিক আর কি। তার মানে তোমার একদমই ভুল হবে না। তুমি মেডিকেল ভর্তি করে 100 পাইছে নাকি? জানা জিনিস তুমি যে এই ধরো ফার্স্ট হইছে, তুমি এই রাগিব নূর বলো বা অর্ণব, ওদের সাথে আমার যতটুকু পার্সোনালি কথাবার্তা হয়েছে আর কি, পরীক্ষার রেজাল্টের আগে, পরীক্ষার পরেই কথা হয়েছে যে পরীক্ষা দিয়ে এই কয়টা হলো, ঠিক আছে? বা ধরো হয়তো চান্স পাওয়ার পরে অনেকের সাথেই কথা হয়, তো যে জিজ্ঞেস করছি কি অবস্থা, তো ওদের এমন হয়েছে যেমন বিশেষ রাগিব নূর ওর তোমার হচ্ছে যখন পরীক্ষার পরে উত্তর মানে মনে করে করে আমার সাথে ওর পরীক্ষার পর কথা হলো যে মিলানোর, সবাই না ধরো যতজন সাথে কথা হয়েছে, তো এর মধ্যে রাগিব ছিল, ওরও কিন্তু তোমার এত ভালো নাম্বার পাইছে সে, হ্যাঁ 90 আপ নাম্বার পাইলো, তো তারপরেও কিন্তু ওর জানা জিনিস একটা বা দুইটা এরকম পারা, ও পারা শিওর পারা, ওটা কিন্তু ভুল হয়েছে। তার মানে এটা কিছু স্লিপ করবে, কারণ অনেক সময় হঠাৎ করে আমরা চিন্তা করতে গিয়ে শর্ট টাইম তো স্লিপ করতে পারে, এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। এবং তুমি যদি মনে করো যে আমার জানা জিনিস একটা এরকম বা দুইটা ভুল যায় প্রত্যেক পরীক্ষায়, এটা স্বাভাবিক বা নর্মাল বলতে পারো, ঠিক আছে? এটা তোমার, এটা তুমি মনে করবে না যে আমার, হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় ব্রেন ভালো না, আমার মাথা মনে হয় ডাল হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণই নেই, ঠিক আছে? আচ্ছা, অঙ্কিতা বলছে ভিডিও আটকে যাইতেছিল, এটা বলতেছিলাম, আই এম নট শিওর, এটা হওয়ার কথা না। তোমাদের নেটে যদি কোনো স্লো কিছু হয় তাহলে আমার, কারণ আমি তোমার ব্রডব্যান্ড ইউজ করতেছি, দ্যাটস ওয়াই আমার এটার সুযোগটা কম। আচ্ছা, তারপরে প্রশ্ন, বাবারে বাবা তোমাদের রাইসা ইসলাম, অ্যাড্রেস কিসের অ্যাড্রেস? আর ওকে কিসের অ্যাড্রেসের কথা বলতেছে আমি জানি না, কিসের অ্যাড্রেস বললাম? এই যে না, তোমরা যেটা বিনোদনমূলক কথা বলছো ওগুলো রিপ্লাই আমি দিব না, যেগুলো দরকার ওগুলো একটু দেখতেছি। আচ্ছা, যেমন শাকিল বলছে, শাকিল ভালো ছেলে, শাকিল শাকিল বলছে যে মেডিকেল রুটিন অনুযায়ী 2 দিনে একটা চ্যাপ্টার পড়াই কি এনাফ, নাকি অন্য চ্যাপ্টারও পড়া ট্রাই করতে হবে? না শাকিল, আমার মনে হয় না, তোমার প্রশ্নের মাধ্যমে এটা সবারই জানা দরকার, জাস্ট ফলো আওয়ার রুটিন। বড় যে যেটা করতে পারো, তোমার 7 দিন যাওয়ার পরে তোমার আগের পড়াগুলো একটু মানে মানে ফেড হয়ে যায়, তো মানে তোমার দেখো মাথা থেকে চলে যায়, দ্যাটস ওয়াই যেটা করতে পারো তুমি 7 দিন যাওয়ার পরে তুমি যেটা করতে পারো, আগের পড়া রিভিশন দিতে পারো। এমন করার দরকার নাই যে যে চ্যাপ্টার আমরা পড়াই নাই সেটা তুমি প্যারালালি পড়া শুরু করলে, ডোন্ট ডু দিস। কারণ তুমি এখন তোমার যে চিন্তা আছে, আমাদের চিন্তা আছে না, তোমার কোর্স শেষ করানো, তোমাকে আবার রিভিশন দেওয়ানো, তারপর তোমাকে মডেল টেস্টের মধ্যে নিয়ে যাওয়া, আমাদের তো ওই চিন্তা আছে। তাহলে যেটা করবা তুমি, নিজে নিজে নতুন চ্যাপ্টার পড়ার পক্ষপাতে আমি না। এখন কেউ যদি মানে আমার কথার বাইরে গিয়ে করতে চাও, একদমই নিষেধ করতেছি না, কিন্তু সবচেয়ে বেস্ট হইলো যেটা, যে সবচেয়ে ভালো হইলো যে তোমার তুমি নিজের যে রেগুলার যে রুটিন অনুযায়ী যে চ্যাপ্টার আমরা পড়াই দিলাম সেটা তুমি সুন্দর মতো শেষ করলা, শেষ করার পরে তোমার কাছে মনে হলো যে আচ্ছা ওই দিন তো আমি রক্ত চ্যাপ্টারটা পড়ছিলাম, পরীক্ষা দিয়েছিলাম, আবার একটু রিভিশন দেওয়া যায় কিনা, ঠিক আছে? হ্যাঁ, তো তখন তুমি সেটা রিভিশন দিতে পারো, সেটা অসুবিধা নেই। শাকিলের প্রশ্ন উত্তর পেয়ে গেছে। আচ্ছা, ফারদিন আব্দুল্লাহ বলছে যে এই টপিক কি আজকেই কোশ্চেন করা যাবে? হ্যাঁ, এই সলভ ক্লাসের সময় এই টপিক রিলেটেড কোশ্চেন করতে হবে তোমাদেরকে। তবে তোমাদের গ্রুপটাকে আমি আরেকটু সাজাবো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে পোস্ট থাকবে, যে পোস্টের নিচে তোমরা ওই সাবজেক্ট রিলেটেড প্রশ্ন করতে পারবা। ধরো বোটানির জন্য একটা থাকলো, ওই পোস্টের নিচে তুমি ওই বোটানির নিচে তুমি হচ্ছে পোস্টের নিচে তুমি কমেন্ট করলা যে আমার এইটা প্রবলেম এই চ্যাপ্টারে, তখন ওই আমাদের টিচাররা ওটার মধ্যে ইনভলভ থাকে, টিচাররা যখন সময় পেয়ে যাবে তখন তারা ওইটাতে রিপ্লাই দিয়ে দিবে। জিওলজির জন্য আলাদা পোস্ট থাকবে, কেমিস্ট্রির জন্য আলাদা, ফিজিক্সের জন্য, জেনারেল নলেজ ইংলিশ আলাদা আলাদা পোস্ট থাকবে, ওটাতে করলে হবে। আর সলভ ক্লাসগুলোতে যে চ্যাপ্টারের উপরে সলভ ক্লাস সেটা করলে আর কি। আচ্ছা, ভিলাই আর ভিলাস কি একই জানি? এটা সিঙ্গুলার প্লুরাল, ভিলাই আর ভিলাস, ঠিক আছে? অগ্নাশয়ের কোনো মেডিকেল টার্ম, না আমি অগ্নাশয়ের কোনো মেডিকেল টার্ম পাই নাই। কে যেন জিজ্ঞেস করছে, তোমার নাম আরবিতে লিখা, অতএব আমি জানি। ফাতেমা তুজোরা বলছে এক্সাম টাইম কি বাড়ানো যায়? এইটা অ্যাকচুয়ালি সুযোগ নাই, এই কারণেই, কারণ হচ্ছে তোমার এটা ধরো আমরা তো সবাইকে সেম টাইম দিচ্ছি, তাহলে তোমার এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং এবং অফকোর্স যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার
পড়ার যদি ভালো মতো থাকে তাহলে তোর অত চিন্তা করতে হয় না। তোমার পড়ায় ঘাটতি হলে কিন্তু তখন সময় বেশি লাগবে, চিন্তা করে করে এটা যেন কি ছিল, নতুন নতুন পায়রাগুলি তারপরে যেন কি ছিল, এরকম না। তোমার পড়া থাকলে তখন হবে। এবং সবাইকেই কিন্তু আমরা সেম টাইম দিচ্ছি, যেহেতু এখন বৃত্ত ভরাট করতে হচ্ছে না। তোমার মেইন পরীক্ষায় ধরো তোমার 60 মিনিট, হ্যাঁ, 60 মিনিটের মধ্যে তোমার কমপক্ষে 5 মিনিট যাবে হচ্ছে মেইন পরীক্ষা ওএমআর এর মধ্যে তুমি নাম লিখবা, সিগনেচার করবা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ফিল আপ করতে হবে। তো 60 মিনিটের মধ্যেই তাহলে 55 মিনিট যদি বৃত্ত ভরাট করা হয়, বৃত্ত ভরাট ছাড়া তুমি মানে 40 মিনিট হইতে পারে ম্যাক্সিমাম। তো আমরা একটু কমায় দিচ্ছি যে তোমার যেহেতু বই বলে দিচ্ছি আমরা আজমল স্যার বা আলিম স্যার থেকে, তোমাকে পড়ায় দিচ্ছি এমন ভাবে, বা তোমাকে এমন ভাবে রেডি করার চেষ্টা করতেছি যেটা আমরা বিশেষ করি 35 মিনিট, এবং এতদিন ধরে যারা পড়তেছে ওইভাবেই দিচ্ছে, অর্থাৎ 35 মিনিট। আচ্ছা, রেগুলার এক্সামের কি রিটেক দেওয়া যাবে না, জাস্ট প্র্যাকটিস? হ্যাঁ, আদ্রিসা, সুব্রত, তুমি যেটা বলছো, হ্যাঁ সবগুলো এক্সাম, শুধু রেগুলার এক্সাম, যত এক্সাম সবগুলাই তোমার রিটেকে চলে যাবে। তুমি রেগুলার এক্সাম তো আজকে মাত্র দিলা, এখন রিটেক কখন হবে? যখন তুমি মানে পরের পরীক্ষায় চলে যাবে তখন না ওটা রিটেকে চলে যাবে। তার মানে তোমার যদি মনে হয় ভবিষ্যতে 1 সপ্তাহ পরে তুমি পরিবার শোষণ পড়ে এই প্রশ্ন তোমার এখানে থাকবে, তুমি আবার মনে করলে আচ্ছা ঠিক আছে আমি 20 মিনিটে একটু আবার আগের পরীক্ষাটা দিতে পারি কিনা, ওই প্রশ্ন কিন্তু রিটেক দেওয়া যাবে, তুমি নাম্বারও দেখতে পারবা, কোনগুলো ভুলে সেটাও দেখতে পারবা। ঠিক আছে, ধীরে ধীরে কিছুদিন পরীক্ষা ক্লাস করো, 7 দিন করলেই সব ওকে হয়ে যাবে। আচ্ছা, অর্ণব, উবুলার কাজ কি? ওটা তো দেখলাই, উবুলা মানে হচ্ছে আলজিব্রা। ওটার কাজ মূলত অ্যাকচুয়ালি তোমার ওই খাবারটা যেন তোমার একটু এই পথে গলবিল থেকে এই টার্ন নিল না, একটু ঘুরে গেল, যেতে পারে, এই জন্য মনে হয় একটা ভূমিকা আছে। আমি ঠিক বইয়ের মধ্যে ওইভাবে ক্লিয়ার করে লিখে দেয়। আচ্ছা, আমার মনে হয় আমাদের টিচার ডাক্তার নিশাত তাসনিম, সেও পরিপাক ক্লাস নেয়। মানে আমাদের মেডিকেল টিচার্স প্যানেল তো ফিক্স করা, ধরো পরিপাক ক্লাসের জন্য নির্দিষ্ট 3-4 জন টিচার আছে, এর বাইরে অন্য কেউ নিবে না। তারপর ধরো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, রাসায়নিক পরিবর্তন ফিক্স করা টিচার। আর ধরো বোটানি ক্ষেত্রে তোমার কোর্স ও এর গঠন, এই চ্যাপ্টার ফিক্স টিচার, যেন ক্লাস গুলো আরো বেটার হয় সেই জন্য ওরকম ভাবে। এবং নিশাত কিন্তু আমাদের মানে আমাদের হচ্ছে আমার প্যারালাল টিচার, নিশাদও কোনো কোনো গ্রুপে নেয়, ও এই জন্য রিপ্লাই দিচ্ছে। আমরা কিন্তু সবগুলো ক্লাসেই 2 জন করে টিচার, কিন্তু আমি আছি, আবার তোমাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছে নিশাত তাসনিম, ও কিন্তু এরকম ভাবে 2 জন সব ক্লাসেই থাকে। আচ্ছা, আমি কমেন্ট মোটামুটি এতগুলো কমেন্ট দিচ্ছি, অনেক তোমরা যে এলোমেলো কমেন্ট দিছো, যার কারণে আমি যতটুকু পারলাম দেখলাম আর কি। আচ্ছা, আফিয়া বলছে যে পিডিএফ ওপেন হয় না, এই জন্য এটা যেটা করতে হবে, তোমরা অনেকে যে ফায়ারফক্স দিয়ে ফেসবুকে লগ ইন করো, এটা না করে গুগল ক্রোম আছে একটা, গুগল ক্রোম দিয়ে তারপরে যদি ফেসবুকে লগ ইন করো তখন পিডিএফটা সুন্দর মতো ডাউনলোড হয়ে যাবে। আর আমাদের ইচ্ছা আছে, আমরা আপাতত যেটা করতেছি অলরেডি, খেয়াল করো, পিডিএফ এর সাথে সাথে জেপিজিও কিন্তু দিয়ে দিচ্ছি। জেপিজি কিন্তু ইমেজ আকারে সবাই সুন্দর মতো ইজিলি দেখতে পাচ্ছে, এবং আমরা দুইটাই কন্টিনিউ করব, যার যেটা সুবিধা। পিডিএফ এর ব্যাপারে বললাম, গুগল ক্রোম দিয়ে, ঠিক আছে, ক্রোম ক্রোম দিয়ে, ক্রোম ইউজ করে, ফায়ারফক্স না, ক্রোম ইউজ করে ফেসবুকে লগ ইন করলে পিডিএফ ডাউনলোড করা যায়। তোমাদের এই যে সাকিব প্রধান বলছে কেউ কোনো গ্রুপ খুললে অ্যাড দিয়ে দেবে, এইটা ভাই তোমরা কি এগুলার এত বেশি টাইম ইনভলভ হয় না। এই যে সলভ ক্লাস করতে আসছো, রেগুলার ক্লাস করতে আসবে, এরপর শেষ, এরপরে আর তোমার এই ফেসবুকে মানে ওরকম বিনোদনের আশ্রয়স্থল হিসেবে নেওয়াটা কিন্তু ঠিক হবে না, বুঝছো? কিন্তু আবার গ্রুপ খুললে অ্যাড দিয়ে সেগুলো লিখতেছে, একই প্রশ্ন বারবার আসছে। মানে মোটামুটি বলে ফেলছি। মনিরা জান্নাত, হরমোনের শর্টকাট, শর্টকাট যেটা যতটুকু বলছি তার সাথে ওই যে পিডিএফ ফাইল যেটা আছে আগের ক্লাসের, রেগুলার মেইন ক্লাসের, সেটা দেখে নিও। ইসমত রিয়া বলছে মনে রাখার কৌশলগুলো পোস্ট করলে। ও আচ্ছা, তুমি তো ভিডিও দেখতেছো, ভিডিও না দেখে ওটা তো সাথে সাথে ভয়েসটা না শুনলে তুমি তো মানে ওটা মনে রাখার কৌশল শুধু লিখে দিলে তো এটা কিভাবে হয়? আই ডোন্ট নো, তুমি দেখতে ইচ্ছে করলে ক্লাস তো থাকবে, তুমি দেখে নিলা।
আর কম্পেনিয়ন বুকের মধ্যে এগুলো ম্যাক্সিমাম টেকনিক, অনেকগুলো আরো এক্সট্রা কিছু টেকনিক আছে যেগুলো লেখা আছে আর কি। এই তো অলমোস্ট শেষ। আমি এত কমেন্ট, আল্লাহ। প্রোটিওলাইটিক আর লাইপোলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক লাইপোলাইটিক এনজাইম, প্রোটিন নিয়ে যারা কাজ করে, প্রোটিন পরিপাকে প্রোটিওলাইটিক এনজাইম। লাইপোলাইটিক শব্দটাও যে লিপিডের সাথে রিলেটেড, ওটা বলে ফেলছি। সব 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 রিতা বলছে সার্ভারে ট্রাই করতেছে অনেকক্ষণ ধরে। আমাদের সার্ভার তো ইজি, কোনো প্রবলেম তো কই এরকম। তোমার রোল নাম্বার সিরিয়াল নাম্বার ঠিক থাকলে অবশ্যই তুমি দেখতে পারবে। একজন লিখছে যে জিহ্বার সাত কুড়িগুলা নষ্ট বা ছিন্ন হয়ে যায় এবং প্রতিস্থাপিত, এখানে প্রতিস্থাপিত হওয়ার কথা বলছে কি মানে? তো আমার টেস্ট বার যদি নষ্ট হয়ে যায়, সেটা আবার নতুন টেস্ট বার তৈরি হয়, সেটা মিন করছে আর কি। সাত কুড়ি জুই এনজাইমের নামে গন্ডগোল লাগে, ক্লিয়ার। যকৃতের বিপাকীয় টপিকটার মধ্যে তোমার হেডলাইন গুলো মনে রাখলা, ওই যে বিপাকীয় ভূমিকা যেগুলা টেকনিক বলছিলাম সেটা মনে রাখলা। আর শোষণ তো বলছি। আর ওখানে বিপাকের মধ্যে কিছু সংজ্ঞা আছে, সেগুলো দেখতে পারো বিপাকের, যকৃতের বিপাকের মধ্যে। যেমন ধরো গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। মনে রাখবো সবসময়, জেনেসিস কথাটার মানেই হচ্ছে কোনো কিছু তৈরি হওয়া বা সৃষ্টি হওয়া বা গঠিত হওয়া। যেমন স্পারমাটোজেনেসিস, উওজেনেসিস, গ্যামেটোজেনেসিস, গ্যামেট তৈরির প্রক্রিয়াকে বলে। অর্গানোজেনেসিস, অর্গান তৈরির প্রক্রিয়াকে বলা হয়। একইভাবে তুমি খেয়াল করো, প্রত্যেকটা শব্দের শুরু দেখবা, শেষে দেখবা জেনেসিস, শুরুতে কি আছে দেখবা। যেমন গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন প্লাস জেনেসিস, তার মানে এখানে কি তৈরি হয়? গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াটাকে গ্লাইকোজেনেসিস বলে। গ্লাইকোজেন কোথেকে তৈরি হবে? গ্লুকোজটা যকৃতে সঞ্চিত হয়, ওই সঞ্চিত অবস্থা নামিত গ্লাইকোজেন। তার মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে গ্লাইকোজেনেসিস বলে। এবার তুমি বলো গ্লুকোনিওজেনেসিস, এইটার মানে কি? নামের শুরুতে কি আছে? গ্লুকোজ আছে। তার মানে যে প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হবে তাকে গ্লুকোনিওজেনেসিস বলে। এখন কি থেকে তৈরি হয়? যদি কোনো কারণে আমরা অনেকক্ষণ ধরে কার্বোহাইড্রেট না খাই, তাহলে আমাদের ফ্যাট বা চর্বি কনভার্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? তার মানে তোমাকে যদি ধরো 10 দিন না খাওয়া রাখে, তাহলে শরীরে কোনো চর্বি থাকবে নাকি? মনে করো তুমি এরকম মোটা, ঠিক আছে, তোমার 10 দিন যদি একদম খালি শুধু পানি খেতে বলে, তারপরে থাকবে চর্বিটা? তাহলে তুমি বেঁচে আছো কিভাবে? কারণ নিউরন বাঁচার জন্য তো গ্লুকোজ লাগবে, গ্লুকোজ ছাড়া তো হবে না। গ্লুকোজ করতে আসো, তুমি খাওয়াই নাই কার্বোহাইড্রেট, ওই লিপিড বা চর্বি যেটা, ওটা কনভার্ট হয়েছে গ্লুকোজ, গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে? 10 দিন, তারপরে আরো তোমার 10 দিন কোনো খাবার দেয় না, শুধু পানি দিতেছে, তখন চর্বি শেষ। তখন কি কি উপায় কি? দেখা গেলো 20 দিন পরে তোমাকে নিয়ে আসলো, আগে ওজন ছিল 100 কেজি, 20 দিন পরে তোমাকে নিয়ে আসছে, খাবার টাবার দেয় না, কোনো কিছু দেয় না, ওজন হয়েছে তোমার 30 কেজি। এই 70 কেজি কই গেল? কারণ হচ্ছে লিপিড যাওয়ার পরে শরীরে যে পেশিগুলো আছে, মাসেল প্রোটিন, ওগুলো ব্রেকডাউন হয়ে গ্লুকোজ হয়ে তোমার বেঁচে থাকার কাজ করতে থাকে। তাই বলে 20 দিন না খেয়ে থাকা যাবে, ওটা কিছু কিছু ক্ষেত্রে ওগুলা এক্সেপশনাল ঘটনা। কারণ মানুষ কতদিন মানে শুধুমাত্র পানি খেয়ে বাঁচতে পারে, এটারও একটা নির্দিষ্ট টাইম আছে। যাই হোক, যকৃত বিভাগীয় ভূমিকা থেকে সংজ্ঞাগুলা পড়লা, আর যেগুলা লাগবে ওগুলা ক্লাসে আমি বলেই দিছি। কি কি বলছি? কোন হরমোন দ্রুত গতিতে ভাঙে, মনে আছে কিনা? ওই যে তোমার অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন, ঠিক আছে, ওগুলো বলে দিছি। ওকে, ওকে। একই প্রশ্ন রিপিট হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমি বিদায় নিচ্ছি, তারপরে যদি কিছু কিছু ওখানে রিপ্লাই দেওয়া যায় কমেন্টের মধ্যে। আমি দেখলাম সব একই কথা তোমরা বারবার অনেকেই বলছো, আর অনেকে তো এটা আড্ডার আসর বানাইছো, সিসিমপুর বানাইছো। এই জন্য তো এখন ওই কমেন্ট দেখতে এত সময় লাগলো। যদি শুধু প্রয়োজনীয় কথাগুলো বলতো, তাহলে তো আমার দেখা আমার জন্য ইজি হতো না। ঠিক আছে? ওকে, বিদায় নিচ্ছি তাহলে। আর আরেকটা দাওয়াত দিই তোমাদেরকে, 18ই অক্টোবর সন্ধ্যা 7টার সময়, 18ই অক্টোবর সন্ধ্যা 7টার সময় আমাদের এই লাস্ট 2 বছরের মেডিকেলে ফার্স্ট অর্ণব, রাগিব, আর হচ্ছে ডেন্টালে ফার্স্ট মুবিন, ওরা 3জন তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবে। সবাই যদি সম্ভব হয় প্রোগ্রামটা দেখো। থ্যাংক ইউ। 18ই অক্টোবর সন্ধ্যা 7টা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আগামীকাল সকালে ক্লাস আছে, ওটার জন্য প্রস্তুত হও। যদি সম্ভব হয় তোমার 1 ঘন্টা তুমি যেটা করবা সেটা হচ্ছে, এই যে আজকে পরীক্ষা ছিল, এগুলো কোনো কিছু গ্যাপ থাকলে খাওয়ার পরে 1-1.5 ঘন্টা এটা পড়লা,
আর কালকে যে চ্যাপ্টার পড়ানো হবে সেটা যদি সম্ভব হয় আধা ঘন্টা একটু দেখে রেখে যে টপিকটুকু কালকে পড়ানো হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।